আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ উস্তাদি। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে দীর্ঘ ১টি বছর বলা যায় আমাদের নিজাম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী হয়তো ১ বছরেই, যদিও বাস্তবিকভাবে কিছুটা কম। তো দীর্ঘ সময় আল্লাহ তাআলা আমাদেরকে আ একটা নিজামের মধ্যে থেকে, একটা দ্বীনি পরিবেশে থেকে একসাথে থাকার কিছু মালুমাত হাসিল করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আহ প্রথমত আহ আহ, কিছু বিষয় আজকে ইনশাল্লাহ বলবো, এবং প্রতিনিয়ত আসলে মানুষ হচ্ছে, আপনি যে অঙ্গনে আছেন, যেই সেক্টরে আছেন, আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি আপনি ওই সেক্টরে হচ্ছে আপনি সময় দিবেন, তত আপনি নতুন নতুন মালুমাত এবং অভিজ্ঞতা আপনার হাসিল হবে, আপনার তাজরিবা হাসিল হবে যত আপনি সময় দিবেন। তো বিষয়টা আমাদের ক্ষেত্রে অনেকটা এরকমই। তো দেখা গেছে আমরা প্রতিনিয়ত বেশ কিছু বিষয় আমরা দেখি, এবং আমাদের অভিজ্ঞতার ঝুলিটাও কিছুটা বড় হয় আর কি। তো যাই হোক, আপনাদের সাথে আমরা কিছু বিষয়ে পরামর্শ করব। তার আগে আমরা আমাদের কিতাবের যেই খানিকটা অংশ বাকি আছে সেটা আমরা শেষ করে ফেলবো, এরপরে ইনশাল্লাহ আমরা বাকি বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমেই ফসলুন ফি নাফসিল ইজারা। আহ, সব তো পড়া যাবে না, দেখা গেছে আমি শুধু শিরোনামগুলো এবং মৌলিক বিষয়গুলো বলে দিচ্ছি, আপনারা ভালো করে একটু মোতালা করে নিন। পাটোয়ারি পেশা এবং এর নিজামের শরীয় অবস্থান। এখানে একটা বিশেষ পেশার কথা বলেছে। হুম আহ, তো একটা পাটোয়ারি পেশা, এটা একটা পেশা আর কি, মানে এলাকার মধ্যে, মানে কোনো আপনার দায়িত্বে থাকা বা এই জাতীয় কিছু একটা বিষয় আর কি। বিস্তারিত পড়লে বাস জানতে পারবে। এরপর সুদি লেনদেনের কারণে রাষ্ট্রের সকল বিভাগ চাকরি নাজায়েজ হবে কি? আহ, বলতেছে সরকার সব চাকরি নাজায়েজ নয়, সমস্ত চাকরি নাজায়েজ নয়, সমস্ত বিষয়ে চাকরি করা নাজায়েজ হবে না। হ্যাঁ, যে সমস্ত সেক্টরে সুদ আছে ওই সমস্ত সেক্টরে নাজায়েজ হবে, এর মানে এই না সমস্ত সেক্টরে নাজায়েজ হয়ে যাবে। তারপরে এখানে আরো বেশ কিছু বিষয় বিস্তারিত উল্লেখ করছে, সুদ সংক্রান্ত বিষয়গুলো, দলিল সহ ফতোয়া উসমানীতে কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে আপনার প্রবন্ধ আকারে আর কি। তো আমরা একদম শেষের দিকে চলে যাই। শেষ থেকে একটু পরে আমরা বরকতান শেষ করে দিই। চার ভাইয়ের মাঝে জমিন বন্টনের ক্ষেত্রে ঝগড়া নিরসনের উপায়। প্রশ্ন: হাজী আলী মোহাম্মদ সাহেব 1948 সালে ইন্তিকাল করেন। 4 ছেলে রেখে যান: মুহাম্মদ আলী, শরীফ, মোহাম্মদ আরিফ ও আনোয়ার আলী। আপনারা যারা ক্লাসে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা একটু কষ্ট করে গ্রুপে একটু মেসেজ দেন, গ্রুপে মেসেজ দেন। আপনারা একটু গ্রুপে বলে দেন যে আসাদের জরুরত ছাড়া কেউ যেন অনলাইনে থাকে আর ক্লাসে না আসে, এরকম যেন না হয়। কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি এটা দেখছি যে যারা ক্লাসে নিয়মিত থাকে এদের মধ্যে মানে উল্টাপাল্টা কম হয়। যারা ক্লাসে থাকে না, মানে ক্লাস করে না নিয়মিত, এরা নিয়ম কানুন বুঝে না, এরা দেখা গেছে
মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে, কিন্তু যারা ক্লাসে নিয়মিত থাকে এদের মধ্যে উল্টাপাল্টা আলহামদুলিল্লাহ হয় না। এটা আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি এবং এটা আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ। কারণ দেখা গেছে যারা ক্লাসে নিয়মিত থাকে এরা প্রতিনিয়ত মাদ্রাসার বিভিন্ন নিজাম কানুন দেখা গেছে ওনারা জানতে পারে, যার কারণে তারা বিষয়গুলো তাদের কাছে মানে তারা বিষয়টা স্পষ্ট থাকে। কিন্তু যারা ক্লাসে থাকে না নিয়মিত, বিষয়গুলো শুনে না, জানে না, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন বিষয় তাদেরকে নতুন করে বুঝাইতে হয়। এই জন্য আমি ভয়েস করে মাগরিব এশার আগ দিয়ে বলেও দিয়েছিলাম যে যারা বার্ষিক পরীক্ষা দিবেন নিয়ত আছে তারা অবশ্যই আজকের দরসে থাকবেন। তো যাই হোক, এখনো যারা দরসে আসেনি আপনারা একটু ব্যক্তিগতভাবে যাদেরকে চেনা জানা আছে বলে দিয়েন কষ্ট করে দরসে চলে আসার জন্য। প্রশ্নটা শেষ করি, তারপর বাকি বিষয়গুলো বলবো। 4 ছেলে রেখে যান, 1948 সালে ইন্তেকাল করেন। 4 ছেলে রেখে যান: মুহাম্মদ আলী, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আরিফ ও আনোয়ার আলী। 152 একের বাউন্ডারিকৃত জমিন সালিসি কমিটির মাধ্যমে 4 অংশে সমান বণ্টন করে লটারি করে ব্যক্তিগত জমিন বের করা হয়। পুরো মালের হিসাবের জন্য যৌথ খাতা রাখা হয়েছে। মোহাম্মদ আলী স্বীয় লটারি অনুযায়ী নিজের অংশের জমি নিয়ে পৃথক হয়ে যায়। বাকি 3 ভাই 2 বছর একত্রে থাকার পর তাদের একজন মোহাম্মদ আরিফও লটারি কৃত জমি নিয়ে পৃথক হয়ে যায়। জমিনে একজন মোহাম্মদ আরিফও লটারিকৃত জমি নিয়ে পৃথক হয়ে যায়। জমিনে কোনো সমস্যা আজ পর্যন্ত আসেনি। এরপর জানা যায় মুহাম্মদ শরীফের অংশের জমিনের 115 একরে পানি থাকে না, সেটা বৃষ্টি নির্ভর জমিন। বাকি 3 ভাইয়ের জমিন নদী নির্ভর। মুহাম্মদ শরীফ সলা পরামর্শ করলো যে বৃষ্টি নির্ভর জমিনের অংশ আমদানি বন্টন হওয়া উচিত, যা মূলত অজ্ঞতাবশত একা মুহাম্মদ শরীফের অংশে তাদের জমিনের জমিন বৃষ্টি নির্ভর পড়ে গেছে। এর কারণ এই ছিল যে 3 ভাইয়ের অংশে 15 একরের মধ্যে কোথাও কোথাও অনুর্বর জমি ছিল। মুহাম্মদ শরীফের জমিনের পতনের 15 একরের কোথাও কোথাও টিলা ছিল। সালিসি কমিটি ফয়সালা দিল যে দ্বিতীয়বার বন্টন করা উচিত, কিন্তু 2 ভাই মুহাম্মদ আলী ও মুহাম্মদ আরিফ বলল আমরা আর দ্বিতীয়বার বন্টনে রাজি নয়, এই বন্টনের খরচাদিও প্রদান করব না। তাই মুহাম্মদ শরীফ ও আনোয়ার আলী 2 ভাই একত্রেই থাকতে লাগলো। তাদের হস্তগত হওয়া জমিনও একত্রেই আছে। তারা উভয়ে নদীর দিকের অংশের দাবি করলো। 2 ভাই মিলে যৌথ খরচে সেই টিলাগুলোকে আবাদ করলো। নদী মন্ত্রণালয়ের কাছে 15 বছর যাবৎ দাবি করে আসছে। ফয়সালা হলো বৃষ্টি নির্ভর জমিনকে জলাভূমির জমিনে মঞ্জুর করা হয়েছে। উভয় ভাই মোহাব্বতের সাথে একত্রে কয়েক বছর যাবৎ আছে। এখন তাদের মাঝে ঝগড়া বেঁধে গেল। মুহাম্মদ শরীফ বলতে লাগলো আমি সেই অংশ যা আজ থেকে 25 বছর পূর্বে আমার অংশ ছিল সেটা নিয়ে পৃথক হয়ে যাব। আনোয়ার আলী বলতে লাগলো আমি দুজনের যৌথ অংশ নতুন করে বন্টন করে আমার বাঘের অংশ নিয়ে পৃথক হব, কেননা জমিনে অনেক ব্যবধান এসে পড়েছে। মুহাম্মদ শরীফের অংশ ছাড়া 123 একর জমিনের অবস্থা ভালো। আনোয়ার আলী 15 একর অনুর্বর ছিল। এ ব্যাপারে শরীয়তের ফয়সালা কি যে 4 ভাই নতুন করে বন্টন করবে, নাকি শরীফ ও আনোয়ার আলীর জমিন বন্টন করা হবে, নাকি কোনোটাই নয়? বিষয়টা স্পষ্টই, মানে জমিন ভাগ করে নিছে, এক একজনের ভাগে এক এক রকম পড়ছে, লটারি করছে, এই সমস্যা। এখন কিভাবে এই সমস্যা সমাধান করবে? উত্তর: প্রশ্নকৃত সুরতে মোহাম্মদ শরীফ ও আনোয়ার আলীর জন্য উচিত নিজেদের অংশ পুনরায় নতুন করে বন্টন করা। মূলত যখন 4 ভাইয়ের মাঝে জমিন বন্টন হয়েছিল ওই সময় এই ভুল রয়ে গিয়েছিল যে অজ্ঞতার কারণে এক অংশে 15 একর বৃষ্টি নির্ভর জমিন এসে গিয়েছিল, অথচ বাকি অংশের জমিন ছিল জলাভূমি তথা নদী নির্ভর। ওই সময় মোহাম্মদ শরীফ বন্টনের উপর যে আপত্তি তুলেছিল সেটা ঠিক ছিল। 4 ভাইয়ের উচিত ছিল নতুন করে বন্টন করা, যেমনটি প্রথম এবারতের দ্বারা বোঝা যায়। কিন্তু যখন অন্যান্য ভাইয়েরা জমিন নতুন করে বন্টনে অস্বীকৃতি জ্ঞাপন করলো তখন মোহাম্মদ শরীফ জমিনকে নহরি সাব্যস্ত করে দেওয়ার আবেদন করে এবং আনোয়ার আলীর সাথে শরিক হয়ে কার্যত দ্বিতীয়বার বন্টন থেকে জিম্মাদারি গুটিয়ে নিল। এখন আনোয়ার আলীর সাথে শরিকানা প্রতিষ্ঠা করে তাদের দুজনের মাঝে যে বন্টন হয়েছিল সেটা বাতিল হয়ে গেল। এখন জমিন তাদের দুজনের মাঝে যৌথ জমিন হয়ে গেল, যেমনটি দ্বিতীয় এবারের দ্বারা বোঝা গেল। এখন যখন এই দুজন পৃথক হতে চায় তাই তাদের নতুন করে বন্টন করা উচিত। তারা একটা সমাধান করে নিয়েছে, পরে আবার তারা পৃথক হতে চাচ্ছে, তখন তারা নিজেরা সমাধান করবে। এ ব্যাপারে ফিকহি ইবারত নিম্নতর দেওয়া হলো: আল ইবারাতুল ইলা ইযা ইখতাসামা দারুন ফালাম্মা ওয়াকাতিল হুদুদ বাইনাহুমা ইযা আহাদুহুমা লা তরিকা লাহু ফাইন কানা ইয়াকদিরু আলা আন ইয়াফতাহা লিনাসিবিহি ফি হাইয়িজিহি তরিকান আখর ফাল কিসমতু জায়েজাতুন ওয়া ইন কানা লা ইয়াকদিরু আলা আন ইয়াফতাহা লিনাসিবিহি তরিকান ইন আলিমা ওয়াক্তাল কিসমতি আন লা তরিকা লাহু ফিল কিসমতি জায়েজাতুন ওয়া ইল্লাম ইয়ালাম ফাল কিসমতু ফাসিদাতুন। আল ফাতওয়া আল হিন্দিয়া।
العبارة الثانية: القسمة تقبل النقص فلو اقتسموا وأخذوا حصتهم ثم تراضوا على الاشتراك بينهم صح وعادت الشركة في عقار أو غيره لأن قسمة التراضي مبادلة ويصح فسخها ومبادلتها بالتراضي. দুর মুখতার মা আসামি। আচ্ছা, জি, সদাকাল্লাহুল আযীম। আচ্ছা, তো যাই হোক, আমরা কম বেশ মোটামুটি পড়ে ফেললাম। তো যেমনই পড়েছি, আসলে পড়ার তো অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু দেখা গেছে আমরা আমাদের ব্যক্তিগত দুর্বলতার কারণে অনেক সময় কম বেশি হয়ে যায়। তো আরও বেশি সময় দিতে হবে, একটু আরও কঠিন হতে হবে পড়ালেখার ক্ষেত্রে। দেখা গেছে কিতাবাদি আমরা যতটুকু পড়ছি, কিছু কিছু কিতাব তাকরার গেছে, এক কিতাবের পর আরেক কিতাবে গেছে। তো এই জন্য আমরা, যেমন আপনাদের পরীক্ষার যেই রুটিন এবং পরীক্ষার বিষয়গুলো ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তো ওখানে আপনারা দেখবেন যে 2 কিতাবের পরীক্ষা একসাথে হবে 50-50 করে, কারণ ওই 2 কিতাব কাছাকাছি বিষয়ের, কাছাকাছি সাবজেক্টের। তো যার কারণে এই বিষয়গুলো আপনার পরীক্ষা একসাথেই হবে। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের ক্লাস শেষ, তো আসলে আমরা বছরের শুরু থেকে আমরা যখন ক্লাস শুরু করি, আমাদের সাথে আরও অনেকেই ছিল, কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, তারা আসতে পারেনি, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলি যে দেখেন, এটা যারা ব্যক্তিগতভাবে অনেককে বলা হয়েছে এবং ইতিমধ্যে আপনাদেরকেও বলেছি এবং বিভিন্ন ব্যাচে আমরা বলি যে আজকেও একজনকে বলেছি, ওই যে সময় টিভি আছে, তো সময় টিভির একটা স্লোগান দেখবেন, তাদের যে স্লোগানটা আর কি, সময়ের প্রয়োজনে সময়, এটা তাদের স্লোগান। মানে প্রত্যেকটা আপনার টিভি বলেন বা সংগঠন বলেন বা বিভিন্ন পত্রিকা বলেন বা নিউজ পোর্টাল বলেন, তাদের একটা স্লোগান থাকে আর কি। তো এই সময় টিভির স্লোগান এরকম আর কি, যে সময়ের প্রয়োজনে সময়, হয়তো আপনারা দেখেছেন এই যে কিছু একটা। তো ওইটার সূত্র ধরেই আমি বলতে চাই যে প্রয়োজনের খাতিরে প্রয়োজন, প্রয়োজনের কারণেই প্রয়োজন। এটা হাসিয়া বাইনাস্তর আছে এই কথাটার মধ্যে, যে প্রয়োজনের কারণেই প্রয়োজন। কিভাবে? আপনি দেখেন, অনেক এরকম বিষয় আছে যেগুলো আগে ছিল না, এখন প্রয়োজনের কারণেই প্রয়োজনটা চলে আসছে। এরকম অনেক বিষয় সামনে আসবে যেগুলো এখন অস্তিত্ব নাই, কিন্তু প্রয়োজনের কারণে আমি আপনি ওটার মুখাপেক্ষী। আজকে যদি আমি দেখা গেছে আমার থেকে আমার ফোনটা নিয়ে যাওয়া হয় 1 ঘন্টার জন্য, আমরা প্রত্যেকেই নিজেকে দিয়ে উদাহরণ দিই, যে আপনার কাছ থেকে আমার কাছ থেকে যদি আমার ফোনটা নিয়ে নেওয়া হয় 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য, 6 ঘন্টার জন্য, তখন আমার অবস্থাটা কি হবে? মানে ফোন ছাড়া কেমন যেন আমি অচল। ঠিক আছে, তো প্রয়োজনের কারণেই কিন্তু প্রয়োজন, মানে আমি এটাকে প্রয়োজন বানিয়ে নিয়েছি, এই জন্য এটা প্রয়োজন। ঠিক আছে, তো বিষয়টা এমনই যে যখন কিছু প্রয়োজন দেখা দেয় এবং কিছু সংকীর্ণতাও চলে আসে, তখন আমাদেরকে প্রয়োজনের খাতিরে এমন কিছু করতে হয় যেটা অনেক সময় আপনার এভাবে না করে ওভাবে করলে ভালো হইতো। ঠিক আছে, এরকম একটা বিষয় থাকে আর কি। এরকম অনেক বিষয় আছে, দেখা গেছে প্রয়োজনের কারণে এভাবে করতে হয়েছে, কিন্তু এভাবে না করে এভাবে করলে ভালো হইতো। তো যাই হোক, এখন দেখা গেছে আমরা অনলাইনে পড়াশোনা করি। এটা হচ্ছে আমাদের মহল্লা ইস্তেসাদ। এতক্ষণ যে আপনার এবারতগুলো বলা হইলো, এবারতের মহল্লা ইস্তেসাদ হচ্ছে এই কথাটা, যে আমরা যে অনলাইনে পড়ছি, পড়াশোনা করছি, যতটুকু পারতেছি করতেছি, এটা মূলত এই কারণেই, প্রয়োজনের কারণেই প্রয়োজন। বর্তমান অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে দেখা গেছে মানে প্রথমত আপনার বেশ কিছু সমস্যা দাঁড়ায় দাওরা পড়ার পরে, বিশেষ করে দীর্ঘ একটা সময় পড়ার পরে যারা খুব ভালো স্টুডেন্ট শুধুমাত্র তারাই দেখা গেছে আপনার, এবং বর্তমান সময়টাতে যারা অনেক ভালো স্টুডেন্ট এবং যারা এই দাওরা পর্যন্ত কোনো উস্তাদের মাথা হাতে থেকে পুরো সময়টাতে কোনো উস্তাদের মাথা হাতে থেকে যারা পড়াশোনা করেছে, মানে আমার এই ছোট্ট জীবনে এবং নজরে যতটুকু দেখেছি, যে তারাই শুধু আপনার উলুমুল হাদিস, তাফসির ইত্যাদি বিষয়গুলোতে খুব জোরসে মেহনত করেছে। ঠিক আছে, এছাড়া অনেক ভালো স্টুডেন্ট তারাও দেখা গেছে আপনার দাওরা হাদিস পড়ার পরে তারা অটোমেটিক মানে খেদমতে লেগে যাচ্ছে।
এর সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি অর্থনৈতিক বিষয়। কারণ বর্তমান অবস্থাটা এমন যে টাকা পয়সা ছাড়া চলাই যায় না, মানে কোনোভাবে যেন এটা সম্ভবই না, এরকম একটা অবস্থা। তো এরকম আমার জানাশোনা মতেও দেখা গেছে ভালোই স্টুডেন্ট, পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো, বেফাকে বোর্ডে হায়াতুল্লাতে তারা সিরিয়াল প্রাপ্ত এরকম কিছু, তারপরেও তারা এফতা কিন্তু এরকম সময় দিয়ে তারা মানে লং টাইম নিয়ে পড়ে না অনেক সময়। আছে কিছু আছে, সেটা বললাম তো, যারা উস্তাদের মাথা হাতে পড়ে তারা পড়ে অবশ্য। এবং যারা আপনার হচ্ছে বিশেষ করে আহ, বড় একটা পজিশন মানে এলমি লাইনে যারা একটা ভালো অবস্থানে যেতে চায়, তারা এরা প্ল্যান করেই পড়াশোনা করে। কিন্তু যারা চাচ্ছে যে না, বিশাল বড় পজিশনের তো আমার দরকার নাই, আমি এলমি লাইনে লেগে থাকবো, আমি হচ্ছে মসজিদ নিয়ে থাকবো অথবা মাদ্রাসা নিয়ে থাকবো, তো পাশাপাশি যদি আমি পারি তাহলে আমি ইফতাটা দেখি কিভাবে করা যায়। তো এই যে প্রয়োজন, এই প্রয়োজনের কারণেই কিন্তু প্রয়োজনের সৃষ্টি হয়েছে। তো যাই হোক, যেমন আমরা যখন পড়াশোনা করেছি, তো আহ, আলহামদুলিল্লাহ ফলাফল তো ভালোই ছিল। দেখা গেছে অল্প কিছু নাম্বারের জন্য দাওরাতে সিরিয়াল পাই নাই, তো এরকম আমাদের সাথে আরো কয়েকজন ছিল, তারাও ভালো ভালো আপনার পড়ালেখা করেছে। দেখা গেছে আপনার অনেকেই ইফতারটা ওইরকম পড়ে নাই। আমাদের আমরা তো ফরিদাবাদ থেকে, ফারেক হয়তো আপনারা জেনে থাকবেন। তো ও ফরিদাবাদের মাদ্রাসার একটা নিজাম ছিল যে যদি কোনো শিক্ষার্থী 85 গড় করতে পারে দাওরাতে, তাহলে তাকে মাদ্রাসার পক্ষ থেকে ইফতার 2 বছরের খানা ফ্রি। মানে ইফতার ভর্তির জন্য আর কোনো ইন্টারভিউ লাগবে না। এই নিজামটা ফরিদাবাদে আছে, আপনারা তাহকিক করে দেখতে পারেন। এবং আমাদের সময় এই নিজামটা ছিল। তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি এই নাম্বার উঠিয়েছিলাম। কিন্তু আহ, দেখা গেছে পড়তে পারিনি, হয়তো এটার বড় একটা বিষয় ছিল, হয়তো অর্থনৈতিক বিষয়টা ছিল আর কি। তো সব মিলিয়ে আরো বেশ কিছু বিষয় ছিল। তো এরকম আর কি, যেটা বললাম যে অনেক সময় দেখা গেছে ভালো স্টুডেন্টরাও, তারাও কিন্তু দেখা গেছে ওইরকম আপনার ফুরসত তাদের থাকে না। তো এই জন্য এখন অনলাইনে পড়াশোনা আমরা যতটুকু করতেছি, এর মানে এই না যে আমরা দায় সারা পড়াশোনা করব। আমি আপনাদেরকে যেই কথাটা অনেক সময় বলি যে দেখেন, আমরা তো সবাই মাহজুর, সবাই আমরা, আমাদের সবারই আমরা হচ্ছে দুর্বল মানুষ, আমাদের সবারই কোনো না কোনো উজুর আছে। আপনি বলতে পারবেন যে আমি একশো 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 সব দিক থেকে ঠিক, কেউ বলতে পারবে না। কার এই কথা বলার হিম্মত আছে যে সে বলবে আমি সব দিক থেকে একশো একশো ঠিক? কেউ এই কথা বলার সাহস পাবে না। কিন্তু এই মানে শোচনীয় যে অবস্থাটা, সংকীর্ণ অবস্থা, এই অবস্থার মধ্য থেকেই যতটুকু না হইলেই না, ততটুকুকে আমাদের গুরুত্ব দিতে হবে। দেখা গেছে মনে করেন আমরা অনলাইনে আসলাম, যেহেতু এটা প্রয়োজনের খাতিরেই প্রয়োজন, তো এই খাতিরেই যখন আসছি আমাদের কিছু রুলস আছে, নেজাম আছে, এগুলো আমাদের মেনে চলতে হবে। এখন দেখা গেছে যদি এরকম হয় বিষয়টা, গত বছরও আপনাদের হয়তো বলেছিলাম যে আমাদের 16 জন স্টুডেন্ট একসাথে ভর্তি হয়েছিল, আমরা মাত্র 7 থেকে 8 জনকে রেখেছি, বাকিদেরকে আমরা টোটালি বাদ দিয়ে দিয়েছি। কেন? তারা হয়তো পড়াশোনা করবে না, পরীক্ষাও দিবে না, কিন্তু বেতন টেতন সব ঠিক রাখবে, অন্য কিছু তারা করবে না। আমরা তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে? না, সম্ভব না। হয়তো অন্য জায়গায় আপনি দেখতে পারেন, কিন্তু আমাদের এখানে আমরা এটা পারবো না। ওই যে একটা কথা আছে না, দায়বদ্ধতা তো আছে। এখন আপনি মাজুর হয়ে গেছেন, তখন তো একটা সুরত বের হইলো যে না ঠিক আছে, আপনি দেখা গেছে সমস্যায় পড়ে গেছেন, আচ্ছা যাক, আপনি দেখা গেছে কোনো কারণে আহ, দেখা গেছে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আল্লাহ না করুক, বা আমি অ্যাক্সিডেন্ট করলাম, তো এখন দেখা গেছে এখন আমি নামাজ পড়তে পারতেছি না, আমি উইটে বসতেও পারতেছি না, তাহলে তো শরীয়ত নামাজ মাফ করে না, শরীয়ত বলছে নামাজ পড়তে হবে, তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, বইসে পড়তে পারো বইসে নামাজ পড়ো। তো বিষয়টা এমন। তো যখন আমাদের এই সমস্যাগুলো আমাদের সামনে এসে গেছে, তো যখন আমরা ওই সমস্যার কারণে, একটা প্রয়োজনের কারণে আরেকটা প্রয়োজনে ধাবিত হইলাম, তখন আমাদেরকে কিছু রুলস মানতে হবে। এটা হচ্ছে বিষয়। এখন এরপর যখন আমরা এই সুযোগটা পাইলাম, এখন সুযোগটাকে যদি একেবারে হেলায় সেলায় মানে আমরা পার করে দিই, তাহলে তো হইল না। ঠিক আছে? এখন আমি আপনাদের ক্লাসে বারবার বলেছিলাম, এখনো আবারও বলি যে এই শেষ সময়ে এসে আপনাদের উপর চাপ যাবে, বেশ কিছু চাপ যাবে। অর্থনৈতিক চাপ যাবে, পরীক্ষার চাপ যাবে এবং আরও চাপ যাবে, বেশ কিছু চাপ যাবে। বিশেষ করে আপনাদের জন্য কিছু সময় রেখেছি পরীক্ষার পর, ওই সময়টাতে আপনারা ফ্রি থাকবেন। তখন আরকি আমাদের উপর দিয়ে ঝড় তুফান যা যাওয়ার যাবে আরকি। বাকি আপনারা ওই সময়টাতে ফ্রি থাকবেন, রিল্যাক্সে থাকবেন। তো যাই হোক, এখন আমাদের তো কিছু রুলস আছে, নেজাম আছে। এই রুলস নেজামগুলো আমাদেরকে মানতে হবে। প্রতিষ্ঠানকে, যেমন আমরা আমাদের ওয়েবসাইটটা যদি আপনারা দেখেন, সেখানে আমরা শুরুতেই একদম আমরা কিছু রুলস দিয়ে দিয়েছি। একদম ওয়েবসাইটের যে পরিচিতি আছে, পরিচিতির শুরুতেই আমরা বেশ কিছু রুলস এখানে দিয়ে দিয়েছি। আপনাদেরকে আগে একটু বলি
তারপরে বাকি কথাগুলো বলতেছি। এরপরে আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে একটু পরামর্শ চাওয়া হবে। আপনারা সকলে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যে কিভাবে হলে ভালো হয়। আচ্ছা, যাই হোক। তো দেখেন, এই যে এখানে আমাদের যে ফ্রন্ট পেজটা আছে, এখানে শুরুতেই আছে দেখেন প্রতিষ্ঠান পরিচিতি, এরপরে শুরুতে আছে প্রতিষ্ঠানের অন্যান্য বিষয়গুলো কিন্তু ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন। আচ্ছা, কি যেন একটা সমস্যা হয়েছে। আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি। আহ, জি, আশা করি আপনারা দেখতেছেন। তো যেটা বলতেছিলাম যে এখানে শুরুতেই কিন্তু আছে প্রতিষ্ঠানের কানুন, প্রতিষ্ঠান পরিচিতি, অন্যান্য বিষয়ের আগে আছে প্রতিষ্ঠানের কানুন। কারণ কানুনটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখানে বিস্তারিত অনেক কানুন লেখা আছে। তো আমাদের যেটা হয়, আমরা দেখা গেছে কানুনগুলো অনেক সময় ভালো করে পড়ি না। এখানে দেখেন দরস সংক্রান্ত কানুন, অনলাইন সংক্রান্ত কানুন, পরীক্ষা সংক্রান্ত কানুন, তামরিনুল ফতুয়া, মুতালা সংক্রান্ত কানুন, সমাপনী অনুষ্ঠান, বার্ষিক পরীক্ষা কানুন, বেতন সংক্রান্ত কানুন। এখানে অনেকগুলো বিস্তারিত লম্বা কানুন দেওয়া আছে। তো আমরা যখন কানুনগুলো তৈরি করি, আমরা মুরব্বী যারা আছেন ওদের সাথে পরামর্শ করেই যথাসম্ভব কানুনগুলো তৈরি করার চেষ্টা করেছি। তো এখন কানুনগুলো সকলের কল্যাণার্থেই। যদি আমরা মানতে পারি আমাদের জন্য ভালো। আর যদি আমরা মানতে না পারি, দেখা গেছে এমন তো হবে না যে কেউ মানতে পারবে না। আর কানুনগুলো এমন নয় যে আমরা কেউ মানতে পারবো না, এরকম নয়। হয়তো কিছু ছাত্র ঝরে যাবে, পড়ে যাবে, তারা মানতে পারবে না। যেমন আজকেও একজন গ্রুপ থেকে চলে গেল। ঠিক আছে? হয়তো অনেকে খেয়াল করেছেন, আমি নাম বলব না। তো উনার সাথে কিন্তু আমার আগে কথা হয়েছে। তো আমি উনাকে বললাম যে, "দেখেন, আপনি তো আমাদের হচ্ছে এমনিতে আপনি বাদ বাদ পড়ে গেছেন। কারণ আপনি ২য় সেমেস্টার পরীক্ষা আপনি দেননি। আপনি এমনিতেই বাদ পড়ে গিয়েছেন।" তো উনি তারপর অনেক রিকোয়েস্ট করলো, "হুজুর আমি তো পড়াশোনা করছি, এই সেই, হুজুর একটু রাখলে ভালো হয়।" এই সেই অনেক রিকোয়েস্ট করতেছে। আমি বললাম যে, "ঠিক আছে, আমি রাখতে পারবো। তবে আ কিছু শর্ত সাপেক্ষে।" তো আ আমি ১ নাম্বার শর্ত দিলাম। আপনারা দেখেন, আপনারা যে আমরা আমাদের জায়গা থেকে আ আমরা ছোট হই, বড় হই, আমাদের জায়গা থেকে আমরা আমানতদারি থেকে রক্ষা করব। আমরা আমানতের খেয়ানত ইনশাআল্লাহ জেনে শুনে করব না। তো আমি তাকে জিজ্ঞাসা করেন আপনারা। ১ নাম্বার শর্ত দিয়েছি যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিয়েছে, কষ্ট করেছে, মেহনত করেছে। তো ৭ টা সাবজেক্টে পরীক্ষা হয় এবং ২ টা পরীক্ষার গড় আ নাম্বার বার্ষিক পরীক্ষায় এড করা হয় এবং আপনার এই মোট নাম্বারকে ৯ দিয়ে ভাগ দেওয়া হয়। তো আমি তাকে বললাম যে, "আপনি কিন্তু ২য় সেমেস্টার পরীক্ষা দেননি। আপনার নাম্বারকেও কিন্তু ৯ দিয়েই ভাগ দেওয়া হবে। এমন নয় যে আপনার নাম্বারকে আমরা ৮ দিয়ে ভাগ দিব। বিষয়টা এরকম নয়।" তো সে বলতেছে যে, "হুজুর আম মানে এটা তো হইল না।" আমি বললাম যে, "এরকম যখন ভাগ দিব তখন আপনি সবার পিছনে পড়ে যাবেন। কারণ অটোমেটিক আপনি ২য় সেমেস্টার পরীক্ষা দেননি। যখন পরীক্ষাটা দেননি তখন তো আপনার নাম্বার সবার শেষে চলে আসবে। সবাই আপনার আগে থাকবে, আপনি সবার পিছনে চলে যাবেন।" তার মনটা খারাপ হয়ে গেল। অথচ আমি তাকে বারবার সতর্ক করছি যে, "দেখেন।" সে বলতেছে, "হুজুর আমি ফ্রি হয়ে নক দিব," এই সেই। তো দেখেন, আসলে কেউ যদি কানুন লঙ্ঘন করে তখন এটার খেসারত দেওয়া লাগে। প্রত্যেক মাসে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা বেতনগুলো পরিশোধ করে দেন, এ করে দেন। আপনারা দেখা গেছে অনেকে ঢিলামি করেন, অনেকে পরিশোধ করে, অনেকে করে না। অনেকে চিন্তা করে যে বছর শেষ হলে একসাথে পরিশোধ করে দিব। একেকজনের একেক মেন্টালিটি থাকে। ২ ধরনের মানুষ থাকে। কিছু মানুষ থাকে এরকম, কিছু শিক্ষার্থী এরকম থাকে যারা নিজ দায়িত্বে পরিশোধ করে দেয়। মানে এদেরকে ফোনও দেওয়া লাগে না। ঠিক আছে? এরা হয়তো প্রতি মাসে পরিশোধ করে, নয়তো ৩-৪ মাস হয়ে গেলে সব একসাথে পরিশোধ করে দেয়। আবার কিছু শিক্ষার্থী আছে এমন যারা যাদেরকে ফোন দেওয়া লাগে বা বারবার তাগাদ দেওয়া লাগে, তারপর তারা পরিশোধ করে। তো বার্ষিক যখন পরীক্ষাটা আসলো, আমি কাউকেই এখনো পর্যন্ত ১ম সেমেস্টার পরীক্ষায় বেতনের জন্য ফোন দেওয়া হয়েছে, পরীক্ষার ফি এর জন্য ফোন দেওয়া হয়েছে। ২য় সেমেস্টার পরীক্ষায় বেতনের জন্য ফোন দেওয়া হয়েছে, পরীক্ষার ফি এর জন্য ফোন দেওয়া হয়েছে, বারবার মেসেজ, কল ইত্যাদি দেওয়া হয়েছে। কিন্তু বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মেসেজ দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে ফোনও দেওয়া হয়নি, কলও দেওয়া হয়নি। কেউ বলতে পারবেন না। এখনো ফোনও দেওয়া হয়নি। আমরা দিবও না। কেন? বলবেন যে, "হুজুর কেন দিবেন না? ২ পরীক্ষা দিছেন তো এই পরীক্ষা কেন দিবেন না?" কারণ বিষয়টা এইখানেই। পুরো বিষয়টা নির্ভর করে আপনার আগ্রহের উপরে। আপনি এই বিষয়টাকে কতটুকু গুরুত্ব দিয়ে দেখতেছেন? আপনি অনলাইনে পড়তেছেন, এজন্য কি এটা খামখেয়ালিপনা পাইছেন? আরে পড়তেছি তো কি হইছে? এরকম না বিষয়টা। আমরা এটার পিছনে অনেক শ্রম দিচ্ছি, মেহনত করছি, বেশ কিছু লোক এটার পিছনে জড়িত আছে। আমরা শ্রম দিচ্ছি। তার মানে এই না যে আপনি চলে গেলে আমরা বসে থাকবো, এরকম না। আপনি আপনার জায়গা থেকে চলে গেলে চলে যান। কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের মতো করে চলবো, সমস্যা নাই। আমরা নেজাম অনুযায়ী চলার চেষ্টা করব। এখন পুরো বিষয়টাকে আপনার দায়িত্বে, আপনি তো আকেল বালেক আলেম মাওলানা মুফতি হয়ে যাচ্ছেন।
তাহলে আপনিও তো জ্ঞানবান মানুষ। এখন আপনি যদি ইবতেদায়ী তাইসিরের পোলাপানের মতো আচরণ করেন তাহলে কি হবে? যে আমার এক ছাত্র আছে, ঠিক আছে? বয়স কম ১৫-১৬ বছর। আমি ২ বছর ওকে পড়াইছিলাম। খুব মানে মেধাবী, ভালো মেধাবী। আপনার পড়াশোনা খুব ভালো পারে। খুব কথাবার্তা খুব মেনে চলে। ঠিক আছে? তো ওরে খুব গুরুত্ব দিয়া পড়াইছি। কোরআন শরীফ শেষ করাইছি। তারপরে আমি মানে অন্যান্য কিতাবাদি মোটামুটি পড়াশোনা ভালো ছিল আরকি। কিন্তু অনেক চেষ্টা করছি ওর পিছনে। কিন্তু আসলে পড়াশোনাটা করতে পারে নাই। আসলে আমি চলে আসছি যেখানে খেদমতে ছিলাম বিগত সময়গুলোতে। তো আমি তো আমার সাথে রাইখা পড়াইছিলাম। কিন্তু যখন আমি চলে আসছি, তো আমি ভাবছি যে ওরে পরে ভর্তি করায় দিব। কিন্তু অয় ভর্তি আর হইল না। অনেক কাহিনী, অনেক ইতিহাস। শেষ পর্যন্ত আর পড়াশোনাই হইল না। গার্জিয়ান নাই তো। বাপ নাই, মারা গেছে। তো এ হচ্ছে বিষয় আরকি। এখন আম সে তো ছোট মানুষ। এখন সে যা অপরাধ করে, আমি মাথায় এটা সেট করছি। যে যদিও হয়তো এখন বড় হয়ে গেছে অনেকটা। কিন্তু আপনার আমি মনে করি যে আসলেই আমি আসলে আগে বুঝতাম না যে কেন মানুষ ১৮ বছর, ১৯ বছর, ২০ বছর পর্যন্ত মানুষকে বড় হওয়ার টাইম কেন দেয়? এটা আমি বুঝতাম না। কিন্তু আমি অনেকগুলো বাস্তবতার সম্মুখীন হওয়ার পর এখন বুঝতেছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আপনারা তো হচ্ছেন সকলেই বড় মানুষ। সকলেই মাশাআল্লাহ একেকজন একেক প্রফেশনে আছেন। এখানে দেখা গেছে আমি হয়তো আপনাদের চেয়ে আরো আ আ এলমান কুওয়াতান জিসমান সব দিক থেকেই ছোট। ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানে আছি, তো আমাদের কিছু নেজাম রুলস আছে, এগুলো আমাদেরকে মানতে হবে। আর এখানে এমন কোনো রুলস নাই যে যেটা আপনাদের জন্য খুব কঠিন। এবং আপনারা কখনো এরকম দেখাইতেও পারবেন না যে অর্থনৈতিক বিষয়ের কারণে অমুক ব্যক্তি চলে গেছে। যে আজকে যে স্টুডেন্টের সাথে কথা হইছে, যার সাথে একটু বোঝাপড়া হইছে, সে দেখেন আমি আপনাদেরকে আসলে কিভাবে বুঝাবো? অর্থনৈতিক বিষয়ে আপনারা যতটুকু এগিয়ে আসছেন, সে এর চেয়ে আরো অনেকটা পিছিয়ে। তো একে তো সে অর্থনৈতিক বিষয়গুলাতে অনেকটা পিছিয়ে এবং সে অনেক ধরনের কাঁচুমাচু করতেছে ইত্যাদি, ইত্যাদি, অজুরের তার শেষ নাই, ইত্যাদি বিষয়। আবার দেখা গেছে সে নেজামও মানল না। তাহলে আপনি নেজামও মানলেন না, প্রতিষ্ঠানের কিছু নেজাম আছে সেগুলোও আপনি মানলেন না। আপনি অর্থনৈতিক বিষয়টা তো আপনি পাকাপোক্ত না। তাহলে আপনি আসলে কেন আসছেন কেন? আপনি এটা কি খামখেয়ালিপনা পাইছেন? পরে আমি বলছি যে আপনার কাছে যদি এতই মানে আপনার গুরুত্বহীন মনে হয়, এটাকে ইউজলেস মনে হয়, আপনার ব্যবহারযোগ্য মনে না হয়, তাহলে আপনি চলে যান। আপনাকে তো কেউ এখানে জোর করে রাখেনি। আপনাকে গুরুত্ব দিতে হবে বিষয়টা। আপনি অনলাইনে পড়াশোনা করছেন দেখে কি ফাও নাকি? মানে এটা এমনিতে করছি তো কি হইছে? আমরা তো আমাদের জায়গা থেকে মেহনতটুকু করার চেষ্টা করতেছি। এখন আপনিও আপনার জায়গা থেকে মেহনত করেন। দেখা গেছে আমরা প্রত্যেকের জায়গায় বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছি, ওইরকম মেহনত করতে পারি না। কিন্তু চেষ্টা তো করতে হবে। এবং চেষ্টা যদি আমরা করতে না পারি এবং এইটার দুর্বলতা যদি আমরা অন্যর ঘাড়ে চাপায়া দেই। ধরেন আমি পারলাম না। এখন সেটার দোষটা আপনাকে চাপায়া দিলাম। তাহলে হবে? হবে না তো। আপনি তো অপরাধটা করছেন। দোষটা তো আমি করছি। তা আমি দোষ করে যদি আপনাকে চাপায়া দেই সেটা হবে? হবে না। তো এখন বিষয় হচ্ছে যে দেখা গেছে আ কিছু কানুন থাকে এগুলো সকলের কল্যাণের জন্যই। তো কানুনগুলো একটু আ মানতে হয়। ঠিক আছে? আমরা কানুনগুলো তো আর প্রতিষ্ঠান যখন করা হয়, যেকোনো প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, মসজিদ যাই বলেন, কানুন তো আর যারা প্রতিষ্ঠানের আপনার দেখা গেছে যারা শিক্ষার্থী থাকবে বা যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, কানুনগুলো তো আর উনাদের মত নিয়ে করা হয় না। কেন করা হয় না? আমরা যে দাওরা শেষ করেছি, আপনি যেই প্রতিষ্ঠানে দাওরা পড়েছেন, ওই প্রতিষ্ঠানের আ ব্যা শিক্ষক মুহতামিম সাহেব, উনারা কি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কানুন করেছে? কখনোই নয়। উনারা কানুন করেছে কেন? মুরুব্বিদের সাথে পরামর্শ করে। কারণ যারা আমরা শিক্ষার্থী আছি, আমাদের কাছ থেকে যদি পরামর্শ নেওয়া হয়, হ্যাঁ, এখতিয়ারি, গায়রে এখতিয়ারি বিষয়গুলো, তো সেখানে দেখা গেছে একেকজনের একেক মতামত আসবে, কানুন আর হবে না। তো ২ টা বিষয়, একটা হচ্ছে এখতিয়ারি আরেকটা হচ্ছে গায়রে এখতিয়ারি। এখতিয়ারি বিষয়গুলোতে আপনাদের পরামর্শ চাওয়া হয়, আপনাদের মতামত চাওয়া হয়, আপনাদের প্রত্যেকটা কথাকে গুরুত্বের সাথে দেখা হয়। গায়রে এখতিয়ারি বিষয়টাতে আপনাদের পরামর্শ, আপনাদের মতামত এটা আমরা চাই না। ঠিক আছে? এখন এর মানে এই না যে আপনারা গুরুত্বহীন হয়ে গেলেন। গুরুত্বহীন হয়ে গেলে তো আমরা কোনো বিষয়ে আপনাদের মতামত চাইতাম না। এটা মাথায় রাখতে হবে। কিন্তু বিষয়টা আমাকে বুঝতে হবে যে একটা হচ্ছে এখতিয়ারি আরেকটা হচ্ছে গায়রে এখতিয়ারি। যেমন মাঝখানে আমরা হাবা-কাবার বিষয় নিয়ে কত কথা হইল। যে কেউ বলে নিবে, কেউ বলে নিবে না, কেউ বলে এই সেই কত কথা। তো বিষয়টা ছিল গায়রে এখতিয়ারি। যার কারণে কত জনের কত কথা। যতজন তত মত। ঠিক আছে? এরকম হয়ে গেছে বিষয়টা আরকি। কিন্তু যদি আমরা একটা বাধ্যবাধকতা কানুন করে দিতাম যে না এটা করতেই হবে ব্যাস। যেমন আমাদের কানুনগুলো দেখেন, আমরা বারবার বলি
যে আমরা এটা কথা বলে দিছি যে কানুন আপনাকে মানতে হবে এবং অর্থনৈতিক বিষয় কোনো সাবজেক্ট না। যেমন যেটা বললাম যে অর্থনৈতিক বিষয়টার আজকের যে স্টুডেন্টটা উনি বলছে থাকবে বা চলে যাবে, এখানে কিন্তু অর্থনৈতিক বিষয়টা কোনো ইম্পর্টেন্ট সাবজেক্ট ছিল না। তো কিন্তু ওই যে ওই বিষয়টা ছিল বার্ষিক পরীক্ষার রেজাল্টটা, তো আপনাকে তো বারবার স্মরণ করা হয়েছে। রেজাল্ট দেওয়ার আগের দিন, এর আগের দিনও আপনাকে বারবার বলা হয়েছে যে আপনি পরীক্ষাটা দেন। আপনি যেমনই পারেন দেন পরীক্ষাটা। না, সে কোনো গুরুত্ব, তার কাছে কোনো গুরুত্বই নাই। এবং সে নিজেই বলল যে হুজুর এটা আমি নিতেছি আরকি। কোনো সময় কাজে লাগলে লাগতেও পারে। আমি বললাম যে, "দেখেন আসলে এরকম গুরুত্বহীন যদি মনে হয় তাহলে কি দরকার বলেন? এত কষ্ট করে আপনি আ এত দূর থেকে আসবেন, এত শ্রম দিবেন। দরকারটা কি? কোনো প্রয়োজন আছে? আপনি যদি মনে করেন যে মানে গুরুত্ব দেন তাহলে আপনি আসেন। আপনাকে তো কেউ জোর করতেছে না। আপনি গুরুত্ব দিলেই তো আপনি থাকবেন। গুরুত্ব দেন, আপনি যেরকম গুরুত্ব দিবেন আপনি ওইরকম পাবেন।" ঠিক আছে? ওই যে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি অবহেলা করি বা অলসতা করি, কিছু, কিছু ক্ষেত্রে সেটার খেসারত আমাদেরকে দিতে হয়। ওই যে একটা কথা আছে না, আপনারা গুলিস্তাতে পড়ছেন যে স্যারটা আমার মনে নাই যে, যে ব্যক্তি দিনের বেলা মোমবাতি জ্বালিয়ে আলো শেষ করে ফেলে, রাত্রে বেলা সে অন্ধকারে বসে থাকবে। তো এরকম আরকি। তো দেখা গেছে আমরা যদি মানে কোনো একটা বিষয়ে অবহেলা করি, গুরুত্ব না দেই, তাহলে সেম ওই বিষয়টাতে আমাকে প্যারাশানিতে পড়তে হবে। উদাহরণস্বরূপ আরো সহজ করে বুঝাই। যেমন ধরেন আ আপনাদেরকে ইতিমধ্যে ১৮ টা তামরিন দেওয়া হয়েছে পরীক্ষার নেসাবের জন্য। যারা লিখে ফেলেছেন মাশাআল্লাহ। এরা তো ভালো মাশাআল্লাহ লিখে ফেলেছেন। কিন্তু যারা লিখেননি ২ দিন পর তামরিন পরীক্ষা। আ এরপরে হয়তো পরীক্ষার পরেই সবগুলো পাঠাইতে হবে। এখন আপনি তো একটা টেনশনে পড়ে যাবেন। আরে তামরিনগুলো লেখলাম না, কবে লিখবো, কিভাবে লিখবো? একটা পেরেশানি। ওই যে আপনি অবহেলা করছেন এটার খেসারত দেওয়া লাগবে। তো এরকম আর। কিন্তু যখন তামরিনগুলো দেওয়া হচ্ছে আপনি যদি সময় করে দ্রুত, দ্রুত লিখে ফেলতেন। আমি জানি সময় লাগবে এইজন্য আমি তামরিন অনেক আগে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক এই হচ্ছে বিষয় আরকি। তো এখন আ এইজন্য আমরা আমাদের এই শেষ সময়ে এসে যার যেই বিষয়টাতে আমি ফোন দিব না। এটা আমি বারবার বলি ফোন দিব না। ঠিক আছে? আমরা কোনো সময় আমরা কাজ করতেছি, আল্লাহ তাআলা যতটুকু করাচ্ছে, কিন্তু বারবার এই কথাটা বলি যে অর্থনৈতিক কোনো সাবজেক্ট, অর্থনৈতিক কোনো বিষয় নয়। এবং এই প্রতিষ্ঠানের আল্লাহ তাআলা যতটুকু নিয়ে আসছে, আমার মনে পড়ে না বা কোনো কারণে যে কোনো মানে কোনো শিক্ষার্থী টাকার কারণে পড়তে পারেনি ইনশাআল্লাহ এরকম হয়নি। আমরা বাস্তবে দেখি যে সে যে প্রফেশনে আছে এবং সে কোথায় আছে এবং তার অবস্থানটা কি? এইটা দেখার পরে আমরা যাচাই-বাছাই করি। যাচাই-বাছাই করে এরপরে আমরা তার একটা ব্যবস্থাপনা আমরা করে দেই। এরকম আলহামদুলিল্লাহ কোনো সময় হয়নি যে আ টাকা আসলেই তার কাছে টাকা নাই। সে খুব সমস্যায় আছে কিন্তু আমরা তার কাছে বেতন ভাতা এরকম করে ধার্য করছি সে পরিশোধ করতে পারতেছে না ফলে সে ছুটে গিয়েছে। এরকম আলহামদুলিল্লাহ হয়নি। এমনকি বিশ্বাস করবেন না, আ ২য় বর্ষে একজন শিক্ষার্থী ছিলেন। পুরো বছর ফ্রিতে পড়াশোনা করেছে। পুরো বছর। নাম বলব না। যাই হোক, বেতন দেয়নি। বেতন দেয়নি। পুরো বছর ফ্রিতে পড়াশোনা। আমি বলছি যে, "ঠিক আছে, সমস্যা নাই।" তো টাকাই যদি মাকসাদ হইতো তাহলে আমরা তাকে কখনোই রাখতাম না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আরো অনেক বিষয় আছে। আপনাদেরকে বললে হয়তো আপনারা বুঝবেন। তো এখন আ উম বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হবে। এখন এইজন্য শেষ সময়ে এসে এই কথাটা বলে আমি অন্যদিকে চলে যাচ্ছি। যে আমরা যে কথায় আছে, "সহিবুল বাইতি আদ্রা বিমা ফিহ" ঘরের মালিকই জানে ঘরের মধ্যে কি আছে। ঠিক আছে? এখন আমি আমি প্রত্যেকে আপন জায়গা থেকে আমি বুঝতেছি যে আমার কোন দিকটা দুর্বলতা আছে। আপনার পড়াশোনার দিকটা দুর্বলতা আছে, আপনি এটা একটু গুছিয়ে নেন। আপনার অর্থনৈতিক বিষয়টা দুর্বলতা আছে, এটা একটু গুছিয়ে নেন। এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। যেমন আ আ অনেকেই যারা পড়াশোনা সারা বছর করছে এবং যারা ভালো অবস্থানে আছে, এরা বলতেছে, "হুজুর একটা ভালো করে অনুষ্ঠান করেন। ইনশাআল্লাহ হুজুর আমি আসবো। কোনো সমস্যা নেই" এই সেই। আর যারা ভালো করে পড়াশোনা করে নাই, কোন রকম নাম কাওয়াস্তে আছে, জাস্ট সনদ সার্টিফিকেট মার্কশা নিবে। তারা বলতেছে, "হুজুর আরে একটা কোন রকম করলেই হইছে। করেন একটা আন্দাজ।" ২ রকমের লুক হয়ে গেল। মেন্টালিটিও ২ রকম হয়ে গেল। যারা ভালো করে পড়াশোনা করতেছে, এদের কথা হইতেছে, "হুজুর না, হুজুর ভালো করে করেন।" এই বুংচুন না। "হুজুর ভালো করে করেন ইনশাআল্লাহ জোরসে করবেন, আমরা আছি ইনশাআল্লাহ।" তারা একদল এক পক্ষ হয়ে গেল। যারা ভালো করে পড়াশোনা করে নাই, সারা বছর ক্লাসেও ছিল না, "হুজুর করেন একভাবে সমস্যা নাই। আমরা আছি। সমস্যা নাই হুজুর করেন।" এরকম আরকি।
তো আপনি যতটুকু গুরুত্ব নিয়ে দেখবেন আপনার ফলটা ততটুকুই হবে। এজন্য শেষ কথা একটাই, সাহিবুল বাইতি আদরাউ বিমা ফি। আমার কোন বিষয়ে দুর্বলতা আছে এটা আমি জানি এবং আপনাদেরকে আমি বললাম যে আপনারা সকলেই আলহামদুলিল্লাহ আ একেকজন একেক ভালো প্রফেশনে আছেন। আমার চেয়ে আরো ভালো প্রফেশনে আছেন সবাই। তো আপনাদের জায়গা থেকে আপনারা সকলেই যথেষ্ট বুঝবান, জ্ঞানবান, আকেল, বালেগ, প্রাপ্তবয়স্ক, মাওলানা, মুফতি, অনেকেই হাফেজ সাহেব আছেন। তো এইজন্য সকলেই ওই বিষয়গুলোতে একটু খেয়াল দিবেন এবং যেই দুর্বলতাগুলো আছে ওগুলোর জন্য সকলেই সময় মতো যেন কাটিয়ে উঠা যায়। আর বিশেষ করে অর্থনৈতিক বিষয়টা, হ্যাঁ? অর্থনৈতিক বিষয়টা যদি আ দেখা গেছে কারো কোনো সমস্যা থাকে, সেটা আমরা আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। ঠিক আছে? এমন না যে আসলে টাকাই সবকিছু। এবং এখানে আমরা বারবার বলি যে দেখেন, আপনারা বুঝবেন, আপনারা হয়তো ভাবেন যে হয়তো কি ভাবেন কে জানে। গত বছর আমি আপনাদেরকে যে আজকে যখন কাজ করতেছিলাম, পেন ড্রাইভ যখন খুললাম, গত বছরের ফাইলটা যখন ওপেন করলাম, দেখলাম গত বছর আপনার অনুষ্ঠান ছাড়াই ৳২৫৫০ আমরা একটা ফি ধরেছিলাম। বিভিন্ন আসবাবপত্রের জন্য। ওখানে লিস্টই করা আছে। আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারতেন। ভাবছিলাম আপনাদেরকে গ্রুপে দিব, কিন্তু ভাবলাম যে না, থাক, দেওয়ার দরকার নাই। তো অনুষ্ঠান ছাড়াই আদার্স বিভিন্ন জিনিস এবং উপহার সামগ্রী সহ আমরা ৳২৫৫০ ফি ধরেছি। তো পরবর্তীতে অনেকের ইচ্ছা ছিল যে অনুষ্ঠান করবে। অনুষ্ঠান করে তারা ৳৩,০০০ ফি দিতে রাজি আছে, কোনো সমস্যা নাই। কিন্তু অনুষ্ঠান ছাড়া তারা অনেকে এই ফিটা দিতে রাজি না। তো তারা পরবর্তীতে আমরা পরামর্শ করে বললাম যে ঠিক আছে, আপনাদেরকে পাগড়ি এবং ক্রেস্ট পরবর্তী বছর দেওয়া হবে। এই বছর শুধু সনদ আর মার্কশিট নিয়ে যান। এবং আমরা তাদেরকে কথা দিয়েছি আমরা এই বছর প্রোগ্রাম করব। তো এই ছিল বিষয় আরকি। এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমি বেশ কিছু প্রতিষ্ঠানের নাম জানি। দেখা গেছে আপনার একসাথে প্রোগ্রাম করলে এটার প্রোগ্রামটা একটু ভালো হয়, জমজমাট হয়, সব দিক থেকে মানে মানসম্মত হয়। অনেক সময় দেখা গেছে কম স্টুডেন্ট নিয়ে প্রোগ্রাম করলে ২ টা অবস্থা হইতে পারে। হয়তো দেখা গেছে খরচের চাপটা বেশি পড়ে যায়, এটা হতে পারে। আবার অনেক সময় সম্ভব হয় আরকি। তো যাই হোক, এ হচ্ছে বিষয়। এবং আমাদের প্ল্যান আছে যে আপনারা যেই ফিটা দিচ্ছেন এবং দিবেন, আমি নিয়ত করেছি যে আপনাদেরকে ক্রেস্টের পাশাপাশি ঘড়ি দেওয়া যায় কিনা। সবটাই ডিপেন্ড করতেছে মানে খরচের উপর আরকি। আমরা যখন কাজে নামবো এবং যখন পরিস্থিতিটা দেখব, ঠিক আছে? মুরব্বিরা আছে, ওদের সাথে পরামর্শ করে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। পুরোটা অর্থই যেন আপনাদের পিছনে ব্যয় হয়ে যায়। ঠিক আছে? আমাদের বিশেষ এরকম অর্থ থাকার প্রয়োজন নাই। আমরা যারা মেহনত করবে, উস্তাদরা আসবে এবং আ অনুষ্ঠানের টোটাল খরচটা যেন আপনাদের যেই ফিটা আপনারা পরিশোধ করেন এখান থেকে হয়ে যায়। প্রয়োজনে আমাদের থেকে কিছুটা গেলে যাক, সমস্যা নাই। আমার ব্যক্তিগতভাবে আমার থেকে গেলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আ এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। আর হচ্ছে আ আপনারা এই বিষয়গুলোতে খেয়াল রাখবেন, বেতন, অর্থনৈতিক বিষয়গুলো যেন কোনো দুর্বলতা না আসে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেক হাদিসে আছে যে উনারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বড় উলামায়ে কেরামরাও রাসূলের অনুসারী যারা ছিলেন, তারা সকলেই তারাক্কির পর তানাজ্জুলি থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, সাহায্য চেয়েছেন। অর্থাৎ যখন আমরা একটা বিষয়ে উন্নতির দিকে যাবো, তখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে পিছিয়ে নিয়ে না আসে। হুম? যেমন ধরেন, আ এটা আমার ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও হতে পারে। আপনি এখন যে অবস্থানে আছেন, যেই চাকরিটাতে বা যেই প্রফেশনে আছেন, এখন যদি ১ টা মাস ২ টা মাস পর আপনি যদি এর চেয়ে আরো নিম্ন স্তরের প্রফেশনে চলে যান, তাহলে তারাক্কির পর তানাজ্জি হয়ে গেল। তানাজ্জুলি হয়ে গেল। এই তানাজ্জুলি থেকে আল্লাহ রাসূল পানাহ চেয়েছেন। তো আমরা আ আপনাদের কাছে এখন প্রাতিষ্ঠানিক প্রচার-প্রসারের বিষয়গুলোতে আপনারা আপনাদের মতামত দিবেন যে কিভাবে এটা করা যায় এবং আপনারা যেই এখতিয়ারি বিষয়গুলো আছে সেখানে আপনাদের কোনো পরামর্শ থাকলে, মতামত থাকলে আপনারা দিবেন। কারণ দেখা গেছে আ ব্যক্তিগত জীবন হোক, প্রাতিষ্ঠানিক জীবন হোক, আমরা যদি একটা বিষয়ে উন্নতি করি, উন্নতি হওয়ার পরে যদি আমরা পিছনে চলে আসি, তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মানে শাস্তিই বলা চলে। কারণ যখন একটা পর্যায়ে আমরা চলে গিয়েছি, তখন তো আমাদের আরো ভালো কিছু করা চাই। আরো ভালো কিছু যদি করতে না পারি, অন্তত এর সমপর্যায়ে তো করা চাই। তো এটাও যদি করতে না পারি, তাহলে তো আসলে এটা হইল না। ঠিক আছে? তো এইজন্য আ আমরা আমাদের আল মুস্তাশারু মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয়, আপনারা হচ্ছেন আমানতদার ব্যক্তি এবং আপনারা সকলেই বিষয়গুলোতে আপনারা পরামর্শ দিবেন যে কিভাবে আমরা আরো এই বিষয়গুলো আ এবং বিষয়গুলোকে আরো সহজ করে এবং আরো তারাক্কির দিকে আমরা যেতে পারি। অহ নেটটা চলে গেল।
জি, হঠাৎ করে নেটটা চলে গিয়েছিল আরকি। আচ্ছা যাই হোক, তো আমাদের আপনাদের সাথে যে বিষয়গুলো পরামর্শ করার মতো আছে, এর মধ্যে একটা ১ম বিষয় ছিল যে আ প্রথমত যে বিষয়টা অর্থনৈতিক যে বিষয়টা বললাম, এই বিষয়টাতে আপনারা সকলে একটু গুরুত্ব দেন। সকলেই নিজের জায়গা থেকে আ আমাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমাদের পক্ষ থেকে অফিস থেকে আপনারা কোনো ফোন কল পাবেন না। সর্বোচ্চ মেসেজ পেতে পারেন কিন্তু কোনো ফোন কল হয়তো পাবেন না আরকি। পেতেও পারেন, বাকি ওরকম পাবেন না। কারণ বিষয়টা আপনাদের উপর। আপনারা কতটুকু গুরুত্ব সহকারে বিষয়টা দেখছেন। যতটুকু গুরুত্ব দিবেন আপনি ততটুকুই পাবেন। আ আপনাদেরকে আমরা বলেছি যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবকিছু যেন ভালো হয়, মানসম্মত হয় সেটা চেষ্টা করতেছি। এই সুগরা-কুবরা ঠিক নাই, এই জাতীয় কাজ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। ভালো কিছু করা চাই, ব্যাস। যেটাই তুমি করবে ভালো কিছু, ব্যাস। আ আল্লাহ তাআলার কে সামনে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালো কিছু করবে। সকলকে যেন ভালো কিছু দেওয়া যায় সেটা যেন মন মানসিকতা থাকে। এই আ কৃপণতা বা দেখা গেছে মানে অন্য মন মানসিকতা এগুলো যেন না থাকে। তো যাই হোক এখন আপনাদের কাছে আমি পরামর্শ চাইবো একটা যে বিষয়ে যেটা হচ্ছে যে আপনাদের যদি এরকম কোনো কিছু মনে হয় যারা পড়াশোনা করেছেন, আপনাদের কাছে যদি কারো কাছে এরকম মনে হয় যে সকলে মনোযোগ দিয়ে শুনেন যে আপনারা যারা পড়াশোনা করেছেন যে হুজুর এই নেজামটা যদি আপনারা আগামী বছর থেকে রাখেন তাহলে মনে হয় ভালো হয়। যেমন বেশ কিছু বিষয় আছে যেমন যখন আপনারা নেজাম মানেন তখন আমরা শিথিল হয়ে যাই। কিন্তু যখন নেজাম মানেন না তখন আমরা কঠিন হয়ে যাই। তখন আমাদের জন্য এটা পীড়াদায়ক হয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যেমন ঐদিন আমরা কয়েকদিন আগে মাসখানেক হবে আমরা বলেছিলাম যে, "যারা নিয়মিত হাজিরা দিচ্ছেন, আপনারা যদি ফতোয়া উসমানিয়া না পড়েন আপনার গাইন পড়ে যাবে।" কিন্তু এইটা বলার পরেও কিন্তু আমরা এইটা কার্যকর করিনি। কেন করিনি? এটার সবচেয়ে বড় কারণ এইটা যে, তারা যথেষ্ট গুরুত্ব সহকারে দরসে আসতেছে এবং সাধ্য অনুযায়ী পড়ার চেষ্টা করতেছে, মেহনত করতেছে। এমন না যে অবহেলা করতেছে। যারা দরসে মানে নিয়মিত হাজিরার মধ্যে আছে এবং যারা আসতেছে ম্যাক্সিমামে এমন চেষ্টা করতেছে, ফিকির করতেছে কিন্তু হচ্ছে না। কোনো কারণে আটকে গেছে। যার কারণে আমি অনেকে ছিল যাদেরকে পড়া না পড়ার কারণে গাইন দেওয়ার কথা ছিল। কিন্তু আমি গাইন দেইনি। কারণ চিন্তা করলাম যে না যাক উনি একটা মেহনত করছে, চেষ্টা করছে কিন্তু অপারগ হয়ে গেছে। যে কারণেই হোক। কিন্তু আপনি যেই কারণে অপারগ হয়ে গিয়েছেন, ওই কারণটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে নিষিদ্ধ। যেমন আমরা বলেছি যে, আপনি উদাহরণস্বরূপ আপনি কেউ কারোর দিকে কথাটা নিবেন না। যে আপনি যেই ফোন দিয়ে ক্লাস করবেন বা যেই ডিভাইস দিয়ে ক্লাস করবেন, 4G, 5G সাপোর্টেড হওয়া লাগবে এবং এমন জায়গায় বসে ক্লাস করতে হবে যেখানে আপনার নেট পুরোপুরি ভালো পাওয়া যায়। আপনি এমন এক জায়গায় জঙ্গল আ গিয়ে বসলেন যে নেট-টেট পাওয়া যায় না, তাহলে তো হলো না। এবং আপনার যেন ক্লাসের সামগ্রী আপনার কাছে থাকে। ক্লাসটা যেন সঠিকভাবে আপনি করতে পারেন সেটা শর্ত। সেই শর্ত যদি আপনি না মানেন তাহলে তো আপনার বিষয়। কিন্তু আমরা তো সেই শর্ত দিয়ে দিয়েছি। দেখেন এখানে আছে আ আ দরজ সংক্রান্ত কানুন দেখছেন একদম উপরে আছে দরজ সংক্রান্ত কানুন। এখানে গেলেই সব পেয়ে যাবেন। তো যাই হোক তারপরেও কিন্তু আমরা এই নেজামটা প্রয়োগ করিনি। কারণ আপনি চেষ্টা করছেন, মেহনত করছেন, চেষ্টা করতেছেন করার জন্য কিন্তু পারতেছেন না। যাক যেহেতু নেজাম মানার জন্য আপনি আগ্রহী এবং অ্যাক্টিভ আ তো অনেক সময় নেজাম মানার জন্য যারা আগ্রহী অ্যাক্টিভ থাকে তাদের জন্য দেখা গেছে আমরা এমনিতেই সহজ করে দেই। স্বাভাবিক। যে না চেষ্টা করতেছে মাশাআল্লাহ আ সবসময় যোগাযোগ রাখতেছে কিন্তু যাক পারল না আচ্ছা ঠিক আছে যাক। আচ্ছা ঠিক আছে যাক। আচ্ছা ঠিক আছে আপনি সহজ করে দিলাম যাক। কোনো সমস্যা নাই। কিন্তু নেজামও মানবেন না, আবার চেষ্টাও থাকবে না, কোনো ক্লাসও করবেন না, যোগাযোগও থাকবে না। এটা তো হইল না। তাহলে আপনি তো ২ কুলোই হারালেন। আপনি নেজামও ঠিকঠাক মানতেছেন না, ক্লাসও করতেছেন না এবং আপনি অন্যান্য বিষয়গুলোতেও দুর্বলতা দেখাচ্ছেন। তাহলে তো আ আ প্রয়োজন নাই। এখন আপনি যদি এরকম মনে করেন, আপনার তো আমার আপনার ভাবতে হবে যে প্রয়োজনটা আমার। প্রয়োজনটা আমার। প্রতিষ্ঠানের জায়গা থেকে ভাববে, আমরাও আমাদের জায়গা থেকে ভাববো যে প্রয়োজনটা আমার। ঠিক আছে? গুরুত্ব দিলে গুরুত্ব পাওয়া যাবে আরকি এই হচ্ছে বিষয়। তো যাই হোক যেই কথাটা বলতেছিলাম যে আপনাদের যদি এরকম মনে হয় যে হুজুর এই নেজামটা আগামী বছর থেকে করলে ভালো হয় তাহলে সেটা বলতে পারেন। যেমন এর মধ্যে আমি একটা টুকে রাখতেছি সেটা হচ্ছে যে যারা আগামী বছর থেকে যারা আসবে, যারা আ ক্লাসে পড়বে না তাদেরকে আমরা গাইন দিয়ে দিব। মানে ক্লাসে উপস্থিত কিন্তু পড়বে না এদেরকে আমরা গাইন দিয়ে দিব। এটা হচ্ছে আমরা ১ নাম্বার একটা নেজাম যেটা আপনাদের বলার আগেই আমি অলরেডি করে রাখতেছি এবং এটা আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিব। যে যারা ক্লাসে পড়বে না মানে ক্লাসে থাকবে কিন্তু পড়বে না তাদেরকে আমরা গাইন দিয়ে দিব। এটা একটা নেজাম। এখন আপনারা হচ্ছে যদি আপনাদের এরকম কারো মাথায় এরকম কোনো বিষয় থাকে যে হুজুর এই নেজামটা করলে ভালো হয়।
বা এই নিজামটা করলে প্রতিষ্ঠানের জন্য ভালো হয়, বা এই নিজামটা করলে আমাদের জন্য ভালো হয়, বা এইভাবে করলে ভালো হয়, তাহলে আপনারা আহ, আমানতদারদের সাথে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। জি, ১ নাম্বার ছিল এটা যে ক্লাসে যারা পড়বে না, আমি লিখে লিখে রাখছি। ক্লাসে যারা পড়বে না তারা উপস্থিত থাকলেও গাইন। ঠিক আছে? ১ নাম্বার গেল। জি, আপনারা তো মাশাআল্লাহ ক্লাসে প্রায় আ অনেকেই আছেন। মাশাআল্লাহ অনেকে উপস্থিত হয়েছে আজকে। তো যেটা বলতেছিলাম, আপনাদের কারো কাছে এরকম কোনো বিষয় থাকলে বলতে পারেন। যে কোনো এরকম নেজাম আমরা যদি করি, যেটা আপনারা মনে করেন যে স্টুডেন্টদের জন্য ভালো হবে বা প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, এরকম যদি কোনো বিষয় থাকে আপনারা বলতে পারেন আপনাদের অভিজ্ঞতা থেকে যে হুজুর এই নেজামটা করলে ভালো হয়। যেমন গত বছরের একটা নেজাম আপনাদের মধ্যে প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে আমাদের গত বছর নিয়ম ছিল যে আহ, গত মাসের বেতন পরবর্তী মাসের 5 তারিখ এর মধ্যে পরিশোধ করবে। কিন্তু পরবর্তীতে আমরা কড়াকড়ি নেজাম করছি এই বছর যে না, চলতি মাসের বেতন চলতি মাসের 5 তারিখের মধ্যে পরিশোধ করা লাগবে। ওইটা ওই যে ওই দুর্বলতার জায়গা থেকে। কারণ যখন আমরা দেখলাম যে অর্থনৈতিক বিষয়গুলোতে সমস্যার কারণে আমরা বেশ কিছু সমস্যায় পড়ে গিয়েছি, তখন আমরা এই নিজামটা করতে বাধ্য হয়েছি এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এই নিজামের উপরে আছেন। যদিও কিছু শিক্ষার্থীবৃন্দ আ তারা একটু ব্যতিক্রম করতেছে হয়তো বিভিন্ন অবহেলার কারণে, বা উজুরের কারণে। কিন্তু মাশাআল্লাহ মেক্সিমাম এই নিজামের মধ্যে আছেন। তো যাই হোক, এরকম কোনো যদি আরো বিষয় থাকে আপনারা বলতে পারেন। আপনাদের সাথে পরামর্শের এটা ১ম বিষয় ছিল। যদি কারো কিছু বলার থাকে এই বিষয়ে বলতে পারেন যে হুজুর এই নিজামটা করলে মনে হয় আমার মনে হয় ভালো হবে। আপনারা এই নিজামটা করতে পারেন। এরকম যদি কোনো বিষয় থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি সামনের উস্তাদ জি, জি বলুন। উস্তাদ জি, জি, যেমন আমাদের আসলে তো মানে অলসতা দুর্বলতা সব দিক দিয়ে আমরা আসলে মাজুর, এই জন্য আপনার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। যে প্রথম সাময়িক পরীক্ষার যে বিষয়গুলা যেমন বেতন বা এই সেই হাবিজাবি, এটা যেন দ্বিতীয় সময় পরীক্ষার আগে ক্লিয়ার করা হয়। জি, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি। আমরা Next নির্ধারিত এ বিষয়টাতেই পরামর্শ দিব। জি, জি। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন যে ১ম সাময়িক বিষয়টার যেই বেতন-টেতন ইত্যাদি থাকে, মানে অর্থনৈতিক বিষয়টা যেন ১ম সাময়িকের আগেই সব মানে টোটাল ক্লিয়ার ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার মানে করা হয়। এইটার ধাপটা যেন ২য় সেমিস্টারে গিয়ে না পড়ে। আপনার কথার এটা না হচ্ছে পড়ে মেইন। না। জি, 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 মেইন উদ্দেশ্য। জি, বুঝতে পেরেছি। আচ্ছা। ঠিক আছে, এই আমরা এটা জিনিসটা করলে হ্যাঁ, হ্যাঁ, টুকে রাখলাম। ১ম সেমিস্টার। জি। আচ্ছা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আপনি একটা সুন্দর বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানের কল্যাণের দিকে লক্ষ্য করে। তো আপনাদের যদি আরো কারো কোনো পরামর্শ দেবার থাকে আপনারা বলতে পারেন। আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা পরবর্তী বিষয়ে চলে যাব। জি, শুকরিয়া জাযাকাল্লাহ। আপনি একটা ভালো বিষয় উত্থাপন করেছেন। যদিও আমরা এটা নেজামে রেখেছি, কিন্তু অনেক শিক্ষার্থী এটা আসলে অনেক সময় মানতে পারে না। অনেক সময় বিভিন্ন তাদের অজুহাত থাকে, এই সেই অজুহাত দেখায়। তারপরেও আমরা শিক্ষার্থী বুঝে আরকি বিষয়টা দেখার চেষ্টা করি আরকি। ইনশাআল্লাহ সামনের বছর থেকে এই বিষয়টাকে আমরা আরো কড়াকড়িভাবে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ছিল ১ম বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল যে দেখেন আমি একটা কথা বলি আসলে, আমি আসলে কি বলবো? আমি মনে করি যে দেখেন, দুনিয়াতে আসলে টাকা কামানোর বহুত রাস্তা আছে। যে আমাদের একজন মুরুব্বি উস্তাদ আছে, উনার কাছে গুলিস্তা পড়ছি। উনি বলে যে দুনিয়াতে টাকা কামানোর বহুত রাস্তা আছে এবং কার দিলে কি আছে এটা আ আ মানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনার দিলে কি আছে? ওই যে এই সুলতান আব্দুল হামিদ, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। একজন উসমানীয় সালতানাতের বড় একজন খলিফা ছিলেন। উনার সম্পর্কে বড়, বড় ব্যক্তিরা বলতেন এবং উনার যারা পাশা ছিলেন তারা বলতেন যে সুলতান আব্দুল হামিদ সানি রহমতুল্লাহি আলাই, উনি আ কলবের মধ্যে উনি কি ফিকির করতেছেন, দিলের মধ্যে উনার কি চিন্তা আসছে এটা উনার জিহ্বা পর্যন্ত জানে না।
উনি আসলে খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। অনেক বড় বড় রাজনীতিবিদরা বলছে যে যত রাজনীতির জ্ঞান আছে এই জ্ঞানের ৯৫ ভাগ এই সুলতান আব্দুল হামিদকে দেওয়া হয়েছে, আর ৪ ভাগ দেওয়া হয়েছে আমাকে, আর ১ ভাগ বাকি রাজনীতিবিদদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এরকম একটা উক্তি অনেক বড় একজন রাজনীতিবিদ জ্ঞানী ব্যক্তি বলেছিল, আমার নামটা সঠিক মনে নাই। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এমন যে কার দিলে কি আছে এটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে, আল্লাহ তাআলা ভালো জানে। আপনি একজনকে দেখতেছেন সে অনেক বড় বুজুর্গ, এই সেই, আমি আপনাকে বলেছিলাম কথাগুলো, কিন্তু তার দিলের ভিতরে অন্য কিছু। আল্লাহ কিন্তু তার আমল কখনোই কবুল করবে না। তো বিষয়টা এমনই যে দেখা গেছে আপনার সবসময় আল্লাহ তাআলার সন্তুষ্টি এটাকে মূল লক্ষ্য রাখা, বাকিটা এমনিতেই হবে, ঠিক আছে। বাকিটা আল্লাহ তাআলা যতটুকু হয়, ওই যে আমরা আসবাব নাজায়ের মধ্যে পড়ছি, হজ করতে গেছেন তো ব্যবসা বাণিজ্য যদি হয়ে যায় তো ভালো, না হইলেও কোনো সমস্যা নাই, এরকম আর কি। তো নেজামের কারণেই নেজাম দেখা গেছে পরবর্তীতে যেন সমস্যা না হয় এই জন্য এই নেজামগুলো মানতে হয়, অর্থনৈতিক বিষয়গুলো থাকে। তো এই জন্য একটা প্রতিষ্ঠান চালাইতে হলে অনেক বিষয় থাকে, আমরা অনেকগুলো বিষয়কে দেখতে হয় আর কি। তো ঠিক আছে, এটা ছিল প্রথম বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় আপনাদেরকে যাব, সেটা হচ্ছে যে আমাদের, আচ্ছা যেটা বলতেছিলাম, অন্য বিষয়ে চলে গেলাম, প্রচার প্রসারের কাজ। দেখেন, আমি এখনো পর্যন্ত আমি এরকম আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তারা আসলে আমি পরিচয় দিলে আপনারা অনেকে চিনবেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আসলে এতটুকু নিয়ে আসছে, আল্লাহ তাআলা ফজল ও করম ছাড়া কিছুই নয়। আহ, এখনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠানের কোনো অ্যাডসেন্স বা কোনো প্রচার প্রসার ওরকম বড় কিছু করিনি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারছি আমরা করছি, কিন্তু আল্লাহ তাআলা তারপরেও যেভাবেই হোক আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন, ঠিক আছে। এবং আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করতেছি, এবং ইনশাল্লাহ আশা করি এই বছর আমরা জোরসে মেহনত করে ইনশাল্লাহ আরো ভালো কিছু আমরা করতে পারবো ইনশাল্লাহ। এখন প্রচার প্রসারের বিষয়টা আমরা কখনো আমরা ঐরকমভাবে আমরা কোনো প্রচার প্রসার বা ওইরকম কোনো কিছু করিনি। এখন আমাদের মাথায় বেশ কিছু প্রচার প্রসারের দিক আছে। যেমন ধরেন, আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে মাথায় রেখেছি এবং এটা আমরা করবো ইনশাল্লাহ, আপনাদেরকেও দেওয়া হবে। আমরা কিছু আ আমরা কিছু হ্যান্ডবিল তৈরি করব প্রচার প্রসারের জন্য। তো এটা তো আপনাদেরকে দেওয়া হবে। আমি প্রাথমিক স্রোতগুলো বলে ফেলতেছি আরকি। মানে যেন এগুলো আপনারা এগুলো বাদ দিয়ে অন্য কিছু বলেন। ঠিক আছে? মানে আমার মাথায় যেগুলো আছে এগুলো আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যেন আপনারা এগুলো বাদ দিয়ে অন্য কিছু বলেন যেটা আপনাদের মাথায় আছে। কারণ প্রত্যেকজনের মাথার মধ্যে যা আছে সেটা আমি যেটা ভাবি তার থেকে ভিন্ন কিছু হতে পারে। ঠিক আছে? কাজেই আমার ভাবনার সাথে যে আপনার ভাবনা মিলে যাবে তা না। হয়তো আপনার ভাবনার মধ্যে ভিন্ন কিছু আছে। অবশ্যই আছে। আছে দেখেই আপনাদের সাথে পরামর্শ করা। তো প্রচার প্রসারের ক্ষেত্রে যেমন বিগত বছরগুলোতে আমরা ওইরকম কোনো প্রচার প্রসার করিনি। ফেসবুক ইত্যাদির মাধ্যমে যতটুকু পারছি আমরা করেছি আরকি। তো এই বছর আমরা ১ নাম্বারে যে বিষয়টা রাখতে চাচ্ছি প্রচার প্রসারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা কিছু আ হ্যান্ডবিল এবং ১ নাম্বারে কিছু হ্যান্ডবিল ইনশাআল্লাহ আমরা করব। হ্যাঁ? আমাদেরকে চিন্তা ভাবনা করে আগাইতে হবে। ঠিক আছে? হুট করেই একটা কাজে আসলাম, হুট করে চলে গেলাম, এরকম করলে হবে না। তো প্রচার প্রসারের ক্ষেত্রে আমরা এই হ্যান্ডবিলটা এটা আমরা ইনশাআল্লাহ করব, এবং এটা আপনাদেরকে আপনারা যখন অনুষ্ঠানে আসবেন আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনারা সকলেই যেন প্রচার প্রসার হয় এই দিকটাতে আপনারা একটু মাথায় রাখবেন। এই হ্যান্ডবিলটা আমরা করব আরকি, এবং এটা যদি এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো বিশেষ পরামর্শ থাকে, হ্যান্ডবিলটা আমরা করার পরে এটার প্রচার প্রসার করা, আপনাদেরকে তো অবশ্যই দিয়ে দেওয়া হবে। আপনারা যখন অনুষ্ঠানে আসবেন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই প্রতিষ্ঠানের স্বার্থে অবশ্যই প্রচার প্রসার করবেন। কোনো সমস্যা নেই। সেটা কোনো বিষয় না। কিন্তু আপনাদের যদি এক্সট্রা কোনো পরামর্শ থাকে এই ক্ষেত্রে আ আ তাহলে এটা বলতে পারেন। আমরা বিভিন্ন জায়গাতে প্রচার প্রসার করব। পোস্টারিং আমরা করব না। পোস্টারিং হয়তো করা সম্ভব না। আমরা এমনিতেই স্টুডেন্টদের মাঝে এবং আমরা এটা বিতরণ করব আরকি। বিশেষ করে আপনারা তো পাবেন, এবং সাথে আরো যারা আছে অন্যান্য স্টুডেন্ট তাদেরকে আমরা প্রচার প্রসার করব। তবে এই ক্ষেত্রে আমার মাথায় আপনাদের জন্য কিছু বিষয় আছে, এখতিয়ারি বিষয়। সেটা আসলে যদি কেউ স্বেচ্ছায় করতে চান সেই ক্ষেত্রে, কিন্তু আমি এটা কারো জোর করে আমরা কোনো সময় কোনো কিছু চাপায়া দিব না। এখন আপনাদের যদি কোনো বিষয় থাকে যে হুজুর আ হ্যান্ডবিলের ক্ষেত্রে প্রচার প্রসারটা এভাবে করতে পারেন, তাহলে যদি আপনারা একটু পরামর্শ দেন খুবই ভালো হয়। আপনাদের মাথায় যদি কারো কোনো মাথায় এরকম কোনো পরামর্শ থাকে যে হুজুর হ্যান্ডবিল যখন আপনারা করবেন তো প্রচার প্রসারটা এভাবে করলে মনে হয় আ আমাদের প্রতিষ্ঠানের প্রচার এটা আরো বৃদ্ধি ঘটবে। আপনারা পরামর্শ দিতে পারেন। জি, আপনারা আপনাদের জায়গা থেকে আমি তো যেটা বলব সেটা হচ্ছে যে আ
আপনাদেরকে আমরা কিছু দিয়ে দিব ইনশাল্লাহ। সেগুলো আপনারা যতটুকু আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের এরিয়াগুলোতে প্রচার প্রসার করবেন। হ্যাঁ, এটা কোনো বিষয় নয়। তবে আপনাদের কেউ যদি আগ্রহের সাথে আরো ভালো কিছু করতে চান এবং আপনাদের যদি প্রচার প্রসারের কোনো দিকটা আপনি আরো ভালো কিছু করতে চান, বা যদি মনে করেন যে এই বিষয়টা আরেকটু ভালো করা যাবে, সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন যে হুজুর আমি এরকমটা করতে পারবো বা এটা করা যাবে। এরকম থাকলে বলতে পারেন। যদি কারো মাথায় থাকে বলতে পারেন, নয়তো আমরা ব্যক্তিগতভাবে হয়তো কারোর সাথে আলোচনা করতে পারি সেটা পরবর্তীতে আর কি। বাকি আপনাদের কারো মাথায় এই বিষয়ে কোনো কিছু থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা, তো ১ নাম্বার এটা গেল। ২ নাম্বার হচ্ছে আমরা কিছু কাট করব। ইনশাআল্লাহ দেখি আমরা কিছু ভিজিটিং কার্ড করব। আমার ভিজিটিং কার্ড না। আমি কি হইছি যে আমার ভিজিটিং কার্ড করা লাগবে? আমার কোনো ভিজিটিং কার্ড না। ভিজিটিং কার্ড থাকবে প্রতিষ্ঠানের, ঠিক আছে? প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড থাকবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের প্রচার প্রসারের জন্য আমরা কিছু ভিজিটিং কার্ড করব, সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে প্রচার প্রসারের জন্য একটা আরেকটা মাধ্যম আরকি। সেটা আমরা কিছু করব এবং এটা হচ্ছে ২ নাম্বার বিষয়। ৩ নাম্বার প্রচার প্রসারের জন্য আমরা হচ্ছে আ কিছু আ আ আমরা ডায়েরি সংগ্রহ করব। ঠিক আছে? যারা দাওরা শেষ করেছেন তাদের থেকে কিছু আমরা ডায়েরি সংগ্রহ করব। আ ডায়েরি সংগ্রহ করে আমরা ডায়েরির মাধ্যমেও কিছু প্রচার প্রসার চালাবো। তো এটা হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা এই প্রচার প্রসারটা করব এবং কিছু মেইলের মাধ্যমেও করা যায়। তবে সেটা একটু কষ্ট সাপেক্ষ। ডায়েরির মাধ্যমে করাটা সহজ। আচ্ছা, এটা ছিল ৩ নাম্বার। আমি বিস্তারিত পরে আলোচনা করতেছি। ৪ নাম্বার হচ্ছে বিভিন্ন পোস্ট, হ্যাঁ? তারপরে হচ্ছে পোস্ট করা, তারপরে হচ্ছে আপনার বিভিন্নভাবে আ আপনার পোস্টিং করা, গ্রুপে পোস্ট করার মাধ্যমে আরকি ৪ নাম্বার। আচ্ছা, তাহলে আমি ৪ টা বললাম। ঠিক আছে? এখন আপনাদের কাছে যদি আরো কোনো ওয়ে থাকে, এখন বুস্টিং এর বিষয়টা আমি এখনো এটা বলি না। কারণ আ আমি বুস্টিং কোনো সময় করিওনি। এমন না যে করতে পারবো না। বুস্টিং করা কোনো ব্যাপার না। হাতের খেলা। কিন্তু বুস্টিং আমরা করতে চাচ্ছি না আরকি। অনেক বড়, বড় প্রতিষ্ঠান আছে বুস্টিং করে। কিন্তু আমরা এখনো বুস্টিং করিনি এবং দেখি বুস্টিং ছাড়া আমরা কতটুকু চলতে পারি। তো যাই হোক, আমি ৪ টা বিষয় বললাম। ১ নাম্বার ছিল ভিজিটিং কার্ড, না হ্যান্ডবিল ছিল কিছু। এটা আমরা করব এবং পাশাপাশি আরো কিছু কাজ আছে সেগুলো করব। ২ নাম্বার ছিল এবং আমরা ব্যানার-ট্যানার করেছিলাম অনেক আগে আছে। কিন্তু সেগুলো আমরা যখন আমাদের অফিস চিটাগাং রোড ছিল, ওই সানারপাড় ছিল, তখন সেখানে আমরা ওগুলো আরো প্রচার-প্রসার করেছিলাম। পরবর্তীতে অফিস যখন চেঞ্জ করি তখন আর এগুলো নাই। এগুলা একদিন আরেক জায়গাতে স্টেডিয়ামে ওখানে আমরা একটা অফিস নিয়েছিলাম। তো সেখানে আমরা আপনার বিশাল বড় করে ব্যানার-ট্যানার লাগাইছি। একদিন এমন ঝড় তুফান হইছে, মানে ব্যানারটা ভালো করে লাগাইছিলাম কিন্তু বাতাসে আপনার অবস্থা খারাপ। ঠিক আছে? আমাদের অনেক ক্ষতি হইছে। মানে আসলে সবই আল্লাহর ইচ্ছা। মানে আপনার বৃষ্টি হইছে অনেক। ঠিক আছে? যার কারণে আ কোনোভাবে মানে আমাদের রুমের মধ্যে পানি চলে আসছে। অনেক সময় হয় না বিল্ডিং ঘর থাকলেও পানি আসে। আ তো এরকম আরকি। তো যাই হোক, তো আমাদের পরে প্রতিষ্ঠানের মাল-সামান অনেক নষ্ট হয়ে গেছে আরকি। যাক, সবই আল্লাহর ইচ্ছা। তো এরকম আরকি। তো প্রচার-প্রসারের ক্ষেত্রে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। হ্যান্ডবিল এবং ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ প্রচার-প্রসার করব। আর ডায়েরির মাধ্যমে আমরা একটা প্রচার-প্রসার চালাবো। পাশাপাশি পোস্টারিং ইত্যাদি। আ এটা। আরেকটা হচ্ছে ৫ নাম্বার যেটা মাথায় আসছে, লোকবল এবং জনবল। লোকবল বা জনবল। ঠিক আছে? লোকবল বা জনবল। আ এইটা দেখেন, আপনারা যদি আপনাদের জায়গা থেকে প্রচার-প্রসারটা করেন, ঠিক আছে? এবং সেইটার জন্য দেখা গেছে যদি এরকম কোনো প্রচার-প্রসার হয় যেটার ক্ষেত্রে অর্থনৈতিক যোগান হলে প্রচার-প্রসারটা ভালো হয়, আমরা অর্থনৈতিক যোগানটা ইনশাআল্লাহ দিব। এখন আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ৩ নাম্বার প্রচার-প্রসারটা নিয়ে। সেখানে হয়তো আপনাদের কিছু করার আছে। যদি আপনারা কেউ কিছু করতে চান, আপনারা পারবেন। যদি আপনারা করতে না পারেন, যদি কেউ না করেন সেটা দুর্বলতা মনে করব না। বাকি মানুষের মনের মধ্যে কি আছে এটা আল্লাহই ভালো জানে। বাকি ৩ নাম্বার বিষয়টাতে আপনারা আ আ যদি কেউ এই বিষয়ে কোনো পরামর্শ দেন, যেমন আমরা আ বড়, বড় প্রতিষ্ঠানের ডায়েরি ইত্যাদি আমরা সংগ্রহ করে আমরা একটা প্রচার-প্রসার চালাবো। আ কিন্তু আমি চাচ্ছি বড় প্রতিষ্ঠান না। আমি চাচ্ছি ছোট প্রতিষ্ঠান। মানে যেখানে ছাত্র কম, আমি এমন প্রতিষ্ঠান চাই। যেই প্রতিষ্ঠানগুলো জীর্ণ-শীর্ণ, ঠিক আছে? মানে যেখানে জীর্ণ-শীর্ণ বলতে প্রতিষ্ঠান তো কখনো জীর্ণ-শীর্ণ হয় না। মানে যেখানে হচ্ছে ছাত্রের দুর্ভিক্ষ বা এই জাতীয় কিছু একটা আরকি। সেখানে আমি চাচ্ছি
দাওয়াতটা কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং তাদের কে কিভাবে প্রচার প্রসার করানো যায়, তাদেরকে বিষয়টা কিভাবে জানানো যায় এবং তাদের কোনো ডায়েরি বা এই জাতীয় কিছু থাকলে সেটা সংগ্রহ করা। অনেক প্রতিষ্ঠান আছে 20 জন ছাত্র, 10 জন ছাত্র। তো এই বিষয়টাতে আমি আপনাদের কাছে বিশেষভাবে আপনাদের পরামর্শ এবং আপনাদের দিক নির্দেশনা কামনা করব। সেটা হচ্ছে আপনারা এই বিষয়ে আপনাদের জায়গা থেকে আপনাদের এরিয়ায় আপনারা যদি এরকম কোনো প্রতিষ্ঠান থাকে আপনাদের এরিয়াতে, যে হুজুর আমাদের এখানে এরকম একটা প্রতিষ্ঠান আছে, আমি যেখানে থাকি ওখান থেকে কাছেই, তো আমি ওখানের প্রতিষ্ঠানের কোনো ডায়েরি বা এর জাতীয় কিছু আপনাকে এনে দিতে পারবো, সমস্যা নেই, এটা আমি পারবো। তাহলে আপনারা একটু বিনীতভাবে জানাবেন যদি এরকম কোনো আইডিয়া বা কোনো কিছু আপনার কাছে থাকে। যদি কারো কাছে থাকে জানাবেন, কোনো সমস্যা নাই। আমরা অর্থনৈতিক কোনো বিষয় থাকলে সেটার যোগান আমরা দিব, কোনো সমস্যা না। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আমরা চাই যে ছাত্র তারা আসবে ছাত্রের মাধ্যমে, ঠিক আছে? ছাত্রের মাধ্যমে যেন ছাত্র আসে। কারণ আপনি যখন আমাদের প্রতিষ্ঠানে থাকবেন, আপনি যখন আমাকে দেখবেন, বুঝবেন, তখন আপনি বুঝবেন যে হুজুর কেমন এই সেই। তখন আপনার থেকেই নিজের আগ্রহ হবে যে না আমি অমুককে বলবো এখানে আসার জন্য। যেমন এই বছরে আমাদের একাধিক স্টুডেন্ট আছে যারা গত বছর ছিল কিন্তু কোনো কারণে তারা থাকতে পারেনি, তারা এই বছর আসে এবং অনেকে আছে, অনেকের রেফারেন্সে আসছেন, একজন আরেকজনের রেফারেন্সে। তো বিষয়টা হচ্ছে এমনই, প্রচার প্রসার তো এটাই যে একজনের মাধ্যমে আরেকজন আসবে, এটাই সবচেয়ে বড় প্রচার প্রসার। আমার আচার ব্যবহার, আমার আখলাক, মুআমালাত, মুআশারাত এমন হওয়া চাই যে আমার মানে এইটার কারণে তো মানুষ আসবে, ঠিক আছে? এটার কারণে মানুষ যেন শুনে যে না আমি এখানে গেলে পড়তে পারবো, এই জাতীয় কিছু একটা, তাহলে মানুষ আসবে। এটাই যদি হয়, এটা হচ্ছে প্রকৃত প্রচার প্রসার, ঠিক আছে? এখন কিন্তু এটা তো মানুষকে জানাইতে হবে, জানানোর তো মাধ্যম লাগবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা লাগবে। তো আমার মনে হয় আপনারা যদি একটু বিনীতভাবে পরামর্শ দেন যে এই বিষয়টাতে, ডায়েরির বিষয়টাতে, বা আপনাদের আশেপাশে যদি কোনো প্রতিষ্ঠান থাকে যে হুজুর আমি এখানে আসি, এই প্রতিষ্ঠানে আমি চাইলে যোগাযোগ করে ডায়েরি আনতে পারবো, বা আপনি যেখানে আছেন সেখানে হতে না পারে কোনো সমস্যা নাই, আপনার মা তাহাতে যদি কোনো প্রতিষ্ঠান থাকে যেটার ডায়েরি আপনি সংগ্রহ করতে পারবেন, আপনি আমাকে ডায়েরি দিতে পারবেন এবং প্রয়োজনে ডায়েরি আমি আপনাকে দিয়ে দিব। আমার কাজ শেষ হইলে আপনি আমার পক্ষ থেকে ডায়েরিটা ফ্রিতে হাদিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনারা ইনশাল্লাহ পরিশ্রমের ফল পাবেন। তবে এটা আপনাদের এখতিয়ারি বিষয়, যেহেতু আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি যে আপনার যদি এরকম কোনো মাতাহাতি এরকম কোনো কিছু থেকে থাকে তবে আমাদেরকে একটু জানানোর অনুরোধ রইল। জি, আচ্ছা, যদি না থাকে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলার কাজ তো আল্লাহ তাআলা চালিয়ে নিবে। তবে আপনারা যদি ব্যক্তিগতভাবে এরকম আপনারা বলতে পারেন, ঠিক আছে? কোনো ইতস্তত বোধ না হয়, হয়তো অনেকেই বলতে ইতস্ত বোধ করতেছে। যদি কেউ বলতে ইতস্ত বোধ করেন তাহলে হ্যাঁ, আপনার ব্যক্তিগতভাবে আমাকে নক দিয়েন, ঠিক আছে? আমার জানা মতে এই বিষয়ে অনেকের উস্তাদ কথা জি বলার। ইনশাল্লাহ, জি, উস্তাদ জি জি, জি। ইনশাল্লাহ আমরা নিজেরা আমাদের থেকে যতটুকু ইনশাল্লাহ চেষ্টা করবো যে যেটা আপনার সঙ্গে পড়লাম। আমি তো এক ছাত্র ভাইয়ের মাধ্যমে এখানে গেছি, কাজলাপাড়ার ছাত্র, জি, 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 যাত্রাবাড়ি জি, জি। কাজলাপাড়া বড়। আমারও তো ইনশাল্লাহ নিয়ত আছে যে আমি আপনার এখানে ইনশাল্লাহ যতটুকু মানে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব মানে ছাত্র ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো, জি, যেটা জি, আমি পড়লাম শুকরিয়া, আমার ভালো শুকরিয়া। লাগছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এটাই হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইনশাল্লাহ আতাল্লাহু চেষ্টা করবো। উমরাক। জি, জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। আ মা এটা আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ খুবই ভালো হবে এবং বিশেষ করে আপনাদের যদি কোনো অর্থনৈতিক যোগান লাগে সেই ক্ষেত্রে আমাকে বললে আমি ব্যবস্থা করে দিব। যে ধরেন আপনি যেখানে আছেন আপনার মাথাহাতে যদি কোনো প্রতিষ্ঠান থাকে এবং সেখানকার প্রচার প্রসারের ক্ষেত্রে যদি ধরেন জি, একটা ডায়েরি নিয়ে বিষয়টা আসবেন। হচ্ছে যে যোগাযোগের মাধ্যমে, তাই না? যোগাযোগ করে দেওয়া বা আমি বলা এটাই জি, জি, উস্তাদ জি। জি। যোগাযোগ যোগাযোগ করলে আপনি করলাম বা ডায়েরি আপনার পাবেন যোগাযোগ করার অনেক ব্যবস্থা জায়গাতে। করে দিলাম যোগাযোগ করলে এটাই। আমি চাচ্ছি বড় প্রতিষ্ঠানের ডায়েরি তো আমি আমি ব্যবস্থা করতে করলাম পারবো এখানে এখানে। বসে থেকে। ফরিদাবাদ, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ডায়েরি আমি এখানে বসে ব্যবস্থা করতে পারবো। কোনো জি, সমস্যা জি, না। জি। কিন্তু আমি চাচ্ছি ছোট প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান না যেটার নামগন্ধ নাই, মানে মানুষ কম চিনে। এরকম প্রতিষ্ঠান আমি চাই। ঠিক আছে? জি, তো উস্তাদ। আপনারা যদি এরকম প্রতিষ্ঠানের আপনাদের কোনো কারো জানা থাকে ইনশাআল্লাহ আমাকে বললে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আ বা অর্থনৈতিক বিষয়টা দেখবো। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে প্রচার প্রসারের কাজে সহযোগিতা করলে খুব ভালো হবে আরকি। আচ্ছা জি, তো এই বিষয়টা গেল। তারপরে হচ্ছে
উম লোকবল, জনবল যেটা বললাম আরকি, এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট। মানে আমরা হচ্ছে আ ব্যক্তির মাধ্যমে আমরা প্রচার-প্রসারটা করব আরকি। ঠিক আছে? আচ্ছা। তো এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ মাথায় রাখবো। প্রচার-প্রসারের ক্ষেত্রে এই বিষয়গুলো। ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে বিগত বছরগুলোতে আমি মনে করি আসলে কি বলবো একটা একটা আপনাদেরকে একটা মানে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমি এখানে কাউকেই আ ভিন্ন নজরে দেখার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? আমি ছাত্রছাত্রীদেরকে বলি, অনেক ছাত্রছাত্রী এরকম মনে করে যে হুজুরে মনে হয় আমারে একটু অন্য নজরে দেখে বা হুজুরে মনে হয় আমারে মানে পরে যে আজকেও মানে একজনকে বলছি আরকি, আমার এক ছাত্রী বলতে পারেন। তো আমি বললাম যে তোমারে কিন্তু ওই সিস্টেমে বা ওই নজরে দেখার কোনো বিষয় না। তো সে অনেক উল্টাপাল্টা করছে বছর জুড়ে। মানে পড়াশোনা ঠিক মতন শোনায় না, এই সেই অনেক কিছু আরকি। তো অনেক সময় ছাত্রছাত্রীদের মনে এরকম ভাব চলে আসে যে, "আরে হুজুরে কি আমারে অন্য নজরে দেখেনি?" এইটুকুই। বা আমি কিরকম আসলে এরকম আসলে মনে করার কিছু নাই। আমি মনে করি প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষ। এবং আসলে একটা কথা কি জানেন? মানুষ যখন বিপদে থাকে তখন আল্লাহ তাআলার নিয়ামত সে ভোগ করে। এটা এরকম কখনো আপনাদের হইছে কিনা জানি না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আ বেশ কিছু পেরেশানিতে ছিলাম। কিন্তু এতটা সত্ত্বেও মানে প্রতিষ্ঠান মানে এমনও কিছু বিষয় গেছে বিশেষ করে গত বছর বা এর আগের বছরের অনেক সময় বেশ কিছু একটা টাইমতে আরকি এমনও কিছু বিষয় গেছে যে দেখা গেছে মানে এটা খুবই কিছু আ সিচুয়েশন থাকে যেটা হচ্ছে আপনার কঠিন আরকি। তো ওই সময় দেখা গেছে নিজের মানসিক অবস্থাটাকে ধরে রাখাটাই কঠিন। মানে এমন কিছু বিষয় গেছে, কখনো, কখনো এমনও পরিস্থিতি যায়, এটা আপনারা হয়তো এরকম পরিস্থিতিতে পড়েছেন অনেকেই। তো সেখানে প্রতিষ্ঠানকে ধরে রাখা তো আরো কঠিন। তো তারপরেও যে আল্লাহ তাআলা নিয়ে আসছে এটা অনেক বড় কিছু। তো পরিস্থিতি যখন স্বাভাবিক তখন আরো মেহনত করা চাই। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমি করে যাব, মেহনত এটার ফলাফল দেওয়া না দেওয়া এটা আল্লাহ তাআলার কাছে। ব্যাস। এটা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা দেখবে। আল্লাহ তাআলা যেরকম ভালো মনে করে তিনি সেভাবেই করবেন। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা অনেক কথাবার্তা হয়ে গেল। সামনের বিষয়ে চলে যাই। অনেক ইন্নালিল্লাহ ১১টা ১৪ বেজে গেছে। অনেকের জন্য অনেক রাত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু শেষ ক্লাস আশা করি একটু ধৈর্য ধারণ করবেন। আচ্ছা এরপরের বিষয় ছিল আম আচ্ছা আরেকটা বিষয় যেটা আমি আপনার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম, আ সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে কোনোভাবে যেন মানে মানে একসাথে যেন একটা চেইনে রাখা যায়। মানে আমি চাচ্ছিলাম যে আমরা সবাই যেন একটা চেইনের মধ্যে থাকতে পারি। এখন আপনারা যদি পরামর্শ দেন, আমি এটা ২ টা সিস্টেম হইতে পারে। একটা হচ্ছে যে ব্যাপকভাবে করা এবং অনুষ্ঠানের দিন ঘোষণা করা এবং ওই আ ইয়ার মধ্যে রেখে তাদের সাথে পরামর্শ করা এবং তাদেরকে একটা কমিটির মধ্যে রাখা আরকি। এটা একটা বিষয় হতে পারে। মানে একটা ব্যাপকভাবে করা আরকি। জাস্ট আপনাদের কাছ থেকে পরামর্শ নিলে আপনারা যেভাবে পরামর্শ দেন অনুষ্ঠানের দিন সেভাবে করা। এইটা হইতে পারে একটা। আরেকটা হচ্ছে এটা অনুষ্ঠানের দিন ওভাবে না করে বরং ব্যক্তিগত পর্যায়ে পরামর্শ করা এবং ওইটার জন্য প্রত্যেকের জন্য একটা আলাদা এক্সট্রা একটা কার্ড বা এই জাতীয় কিছু একটা দেওয়া আরকি। এটা বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিষ্ঠান তো আল্লাহ তাআলা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা যখন আ এরকম অনেক মানুষ আছে, জায়গা নিয়ে বসে আছে মাদ্রাসা তারা দেওয়ার খবর নাই। আর আমরা একটা জায়গা পাইতেছি না। মানে আমাদের ভাড়া অবস্থায় চালানো হইতেছে। প্রতি মাসে, মাসে কত টাকা খরচ যায়। একটা দেখা গেছে নির্দিষ্ট একটা নিজেদের জায়গা হইলে কত ভালো হইতো। যাক সবই আল্লাহর ইচ্ছা। তো আমরা চাচ্ছিলাম যে আমরা একটা কল্যাণ ফোরাম বা এই জাতীয় কিছু একটা করব। আ যেটা যেমন ধরেন আমাদের যে চাবির রিং আছে এখানে আমরা প্রত্যেক মাদ্রাসার একটা সংগঠন থাকে না? সংগঠনের ভিন্ন, ভিন্ন নাম থাকে। যা আমরা আমাদের মাদ্রাসাতুর রহমানের যেই ইয়াটা আছে, এটা আমরা আর রহমান রেখেছি। ঠিক আছে? যেহেতু রহমান থেকে আর রহমান। চাবি রিং এর মধ্যে আছে এখানে। হ্যাঁ? একপাশে আছে আর রহমান। তো এই আর রহমান আপনার ছাত্র সংগঠন বা কল্যাণ ফোরাম বা এই জাতীয় কিছু একটা করতে চাচ্ছি এবং এটাকে রাখতে চাচ্ছি এখতিয়ারি। মানে বিষয়টা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা আ দেখা গেছে যদি একটা যেমন ধরেন আমরা যেহেতু ফারেক হয়ে গেছি, এখন অবস্থাটা এমন যে বিষয়টা হচ্ছে যে যারা ফারেক হয়ে গেছে ২ ধরনের স্টুডেন্ট থাকে। এক ধরনের স্টুডেন্ট হইতেছে তারা চিন্তা করে যে সনদ মার্কশিট পেয়ে গেছি তো আর কি দরকার? কোনো সমস্যা নাই। সনদ মার্কশিট তো পাইছি। এত আর কি কোনো খবর দরকার আছে? কোনো বিষয় তারা মাথায় নেয় না। তারা এভাবেই চলে যায় শেষ। এটা তাদের কাছে কোনো বিষয়ই না।
যে যেমন আমরা ইতিমধ্যে বিগত ব্যাচগুলো থেকে এরকম বেশ কিছু স্টুডেন্ট আমরা পেয়েছি এবং আছে যে তারা দেখা গেছে অনুষ্ঠানে আসবে না বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখাচ্ছে, তারা আসবে না। ঠিক আছে, কিন্তু এরকম স্টুডেন্ট আছে যেমন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দ্বিতীয় ব্যাচের একজন স্টুডেন্ট মুফতি খন্দকার আশরাফুল হক জয়নগরী, ঠিক আছে, উনি অনেক বড় একজন বক্তা, ঠিক আছে, এবং বয়ান টয়ান করে খুবই মানে জবরদস্ত লুক আর কি। তো এরকম অ্যাক্টিভ, মানে খুব অ্যাক্টিভ, ঠিক আছে, এরকম কিছু লোক আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। এখন আমার কথা হচ্ছে যারা এরকম দিনের জন্য কাজ করে, যারা অ্যাক্টিভ মানুষ আছে, আমরা যারা আর অ্যাক্টিভ এদের নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু এখানে এমন কোনো বিষয় না যে আপনাকে প্রতি মাসে মাসে টাকা দেওয়া লাগবে, এরকম টাকার কোনো সাবজেক্ট এখানে নাই। এটা এক নাম্বার মাথায় ঢুকায় নেন। মানে টাকার কোনো সাবজেক্ট নাই, বরং ইনশাল্লাহ আপনাদের পিছনে টাকা ব্যয় করা হবে। এক নাম্বারে মাথায় এটা নেন, এখানে টাকার কোনো সাবজেক্ট নাই। অনেকে তো টাকার সাবজেক্ট থাকলে পিছনে চলে যায়, এখানে টাকার কোনো সাবজেক্ট নাই, এটা মাথায় নেন, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে যে আমরা চাচ্ছি একটা কল্যাণ ফোরাম বা একটা মানে সংগঠন, মানে মাদ্রাসা কেন্দ্রিক আর কি, বা বাহিরের যদি কোনো লোক অ্যাড হতে পারে সেটা হতে পারে, এটা করতে। এবং আমরা বিভিন্ন সময় যদি কোনো প্রোগ্রাম করি, ধরেন আমরা নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করবো বা ঢাকাতে একটা প্রোগ্রাম করব, বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক বিষয়গুলো কিভাবে উন্নতি করা যায়, সেই ক্ষেত্রে আমাদের যারা বিগত সময়ে যারা ফুজালা ছিলেন, ফুজালা তো সকলে আসবে না, সকলের মধ্যে থেকে যারা নির্বাচিত, মানে যারা হচ্ছে আমাদের এই সংগঠনের সাথে জড়িত এবং যারা আমরা এই প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে শুধু প্রতিষ্ঠান কেন্দ্রিক আর কি, প্রতিষ্ঠানের বিষয়ের সাথে আমরা যারা জড়িত আছি, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ, বিভিন্ন মিটিং আমরা চাই করার জন্য। হ্যাঁ, এটা টাকা পয়সার কোনো বিষয় না, এমন না কোনো বাৎসরিক ফি আছে, মাসিক ফি আছে, কোনো ফি না, কোনো টাকা পয়সা না, টাকা পয়সার কোনো বিষয় না, ব্যাস জাস্ট শুধু আপনি একটু সময় দিবেন, ব্যাস। মানে আপনার এলেম থেকে, সোজা কথা, আপনার জানাশোনা থেকে, আপনার এলেম থেকে, আপনার মালুমাত থেকে আমরা উপকৃত হতে চাই, ব্যাস এতটুকুই। মানে আপনার কাছে আমরা অর্থনৈতিক কোনো হেল্প চাই না, অর্থনৈতিক কোনো হেল্প চাই না, এবং ওইটা কোনো বিষয়ও না। যদি অর্থনৈতিক কোনো বিষয় কখনো আসে, ওইটা পরেরটা পরে, তখন এখতিয়ারি বিষয় থাকবে, কিন্তু জাস্ট শুধু আপনার কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। যেমন আমরা যারা ওই ওই স্থানটা বা ওই সংগঠনটাতে থাকবো, তাদের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে, এবং তারা আমরা প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতে আমরা একটু পরামর্শ দিব যে কিভাবে করলে ভালো হয়, কিভাবে করতে পারি। জাস্ট একটু সময় দেওয়া, সময় দিয়ে আমাদের সাথে থাকা এবং বিষয়গুলোকে হ্যান্ডেল করা, যখন কোনো দায়িত্ব বা এই জাতীয় কোনো কিছু আসে, জাস্ট একটু সময় দেওয়া এবং একটু মনিটরিং একটা একটা গ্রুপের মাধ্যমে অ্যাক্টিভ থাকা আর কি, ব্যাস এতটুকুই কাজ এবং এতটুকুই চাওয়া। যদি ধরেন আমরা তো এখন বলবেন, হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর যারা ফারেক হয়ে গেছে তারা তো এমনিতেই থাকবে, না থাকবে না। এখানে আপনি বুঝবেন না, এখানে অনেক লেভেলের স্টুডেন্ট আসে। কিছু মানুষ আসে শুধু ঝগড়াঝাটি করার জন্য, ঠিক আছে, কিছু মানুষ আসে সত্যিকার অর্থে পড়াশোনা করার জন্য, কিছু মানুষ আসে যারা যারা এমন ব্যবহার করে যায় যাদের ব্যবহারটা মনে রাখার মতো, ঠিক আছে, কিছু মানুষ আসে এমন ব্যবহার করে যা কখনো ভোলার মতো না, ঠিক আছে। তো এরকম আর কি অনেক ক্যাটাগরির মানুষ আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি যারা কাজের লোক, যারা দিনের সাথে কাজ করে, আমরা যদি এদেরকে জমায়েত করতে পারি, আমাদের প্রতিষ্ঠান কিন্তু এটা তো বাইরের কোনো সংগঠন না, মানে আপনি যে প্রতিষ্ঠানে পড়ছেন এই প্রতিষ্ঠানে লেগে থাকা। যেমন ধরেন আমাদের 4টা ব্যাচ, 4টা ব্যাচের জন্য ভিন্ন ভিন্ন 4টা গ্রুপ, এক ব্যাচের স্টুডেন্ট আরেক ব্যাচে নাই, এক ব্যাচে কি হয় এটা অন্য স্টুডেন্ট জানে না, কিন্তু আমরা চাচ্ছি এমন একটা ব্যাচ বা এমন একটা গ্রুপ করতে যেখানে আমাদের প্রতিষ্ঠানের সকল আপডেট ওই গ্রুপে থাকবে, এবং আমরা যখনই ওই ফোরামের যারা সদস্য থাকবে তাদেরকে যখনই আমরা ডাকবো, তারা সাধ্য অনুযায়ী আসার চেষ্টা করবে, এবং আমরা হয়তো তাদেরকে নিয়ে বিভিন্ন মিটিং করব প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতে। অর্থাৎ আপনার মতামতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আর কি। এখন এইটা করার 2টা অপশন আছে। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে সকলকে পরামর্শ করে ইনভাইট করে তাকে এইটার অধীনে আনা এবং তাদের জন্য এক্সট্রা কাট করা, বা এক্সট্রা একটা ধরেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন কাট থাকে আপনার এটার পরিচিতি বহন করার জন্য, এটা একটা পরিচিতি বহন করার জন্য এক্সট্রা কাট করা, সেটা আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। সেটা আমরা করার জন্য এক পায়ে খাড়া আছি, কোনো সমস্যা না। এটা হতে পারে। আরেকটা হচ্ছে কোনো কাট-টাট না করা এবং জাস্ট হচ্ছে অনুষ্ঠানের দিন ঘোষণা করা যে আমাদের আর রহমান ফোরামের মধ্যে যারা থাকতে চান ইনশাল্লাহ আমরা একটু ফর্মটা ফিল আপ করি, ব্যাস এতটুকুই কাজ। 2টা হতে পারে আর কি। যদি প্রথমটা হয় তাহলে এটা ব্যক্তিগতভাবে হয়ে যাবে, আর যদি দ্বিতীয়টা হয় তাহলে এটা হয়তো হবে আর কি। এখন কিভাবে হলে ভালো হয়, এখন আপনারা একটু পরামর্শ দেন যে এটা হতে পারে কিনা এবং হলে কিভাবে হলে ভালো হয়।
জি, একজন, একজন করে পরামর্শ দেন। এটা আমি আবারও বলতেছি, এটা অর্থনৈতিক কোনো বিষয় না। আপনারা এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। জাস্ট আপনি আপনার জায়গা থেকে আপনি শুধু আমাদেরকে পরামর্শ দিবেন এবং একটু সময় দিবেন। সবসময় তো না, যখন ধরেন আমরা কোনো প্রেক্ষাপটে যদি আপনার কাছ থেকে একটু সময় চাই, আপনার কাছ থেকে কোনো হেল্প চাই, আপনি জাস্ট আমাদেরকে একটু প্রতিষ্ঠানের খাতিরে, দিনই এদারার খাতিরে একটু জাস্ট আমাদেরকে একটু সময় দিবেন, হেল্প করবেন। ব্যাস এতটুকুই। অর্থনৈতিক বিষয় না, আবারও বলতেছি, অর্থনৈতিক যদি কোনো বিষয় লাগে সেটা আমরা বহন করব। যদি আমাদের হেল্প করতে গিয়ে আপনার কোনো অর্থের প্রয়োজন হয় সেটা আমরা বহন করব, কোনো সমস্যা না। কিন্তু মানে জাস্ট আপনার মালুমাত থেকে আমরা যেন উপকৃত হতে পারি সেটাই এখানে মূল লক্ষ্য। এখন আপনারা বলেন এটা হতে পারে কিনা, আর হলে কিভাবে হলে ভালো হয়? জি, একজন, একজন করে আমরা মতামত দেই। আমি কি নাম ধরে বলবো? নাকি আপনারা একজন, একজন করে মতামত দিবেন? জি। আ সবার আগে আছে আবু ইউসুফ। আ আবু ইউসুফ সাহেব, আপনি বলেন। আপনি সবার আগে আছেন। আপনি বলেন যে এটা কি হতে পারে? জি ওস্তাদজি, এটা হতে পারে। তো আসলে ওস্তাদজি সবাই তো অ্যাক্টিভ হবে না। আমি যে ইনশাল্লাহ মানে যারা বেশি ইচ্ছা আছে এরকম করার, অনেকে তো ওস্তাদজি যে এমনি আছে শুনতেছি, কিন্তু অনেক সময় দেখা যায় এগুলো হচ্ছে জড়িত না। এই জন্য মানে ইচ্ছা করে যদি কেউ এরকম করে, হ্যাঁ আমি সদস্য হবো বা ই করবো, সাথে সাথে সম্পর্ক থাকবো, তাই ইনশাল্লাহ তারা বলবে। যারা বেশি আগ্রহ দেখাবে বা থাকবে, তাদেরকে নিয়ে একটা এরকম করলেন। আমার খেয়াল হচ্ছে ওস্তাদ জি সবাইকে নিয়ে করলে মানে ভালো। যেমন আলাদা আলাদা করলে এটা সবাই কেমন হয় না, মানে চতুর্থ না, আলাদা বয়ান, না, তৃতীয় আলাদা না বয়ান, তো, দ্বিতীয়। আলাদা না। জি জি, মানে এটাই আমরা আলাদা হবে না, ঘোষণাটা একসাথে। কি, ঘোষণাটা কি আমরা একসাথে করব নাকি মানে ব্যক্তিগতভাবে তো আমরা বলেই দিব। যেমন ধরেন আপনারা এখানে ১৫-১৬ জন আছেন। এখন এখানে তো আপনারা একটা মতামত দিয়ে দিবেন। তো যারা মতামত দিয়ে দিবেন তাদের জন্য আমরা কিছু কার্ড বা এই জাতীয় কিছু একটা করব। হ্যাঁ? এবং এটার একটা মেয়াদ বা এই কিছু একটা করব আরকি। এখন যারা মতামত দিয়ে দিবেন এদের বিষয়টা তো স্পষ্টই। এরা যখন অনুষ্ঠানে আসবে এরা ফর্ম ফিল আপ করবে, ব্যাস এতটুকুই কাজ শেষ। জি ওস্তাদ। আ আ কিন্তু মানে আলাদাভাবে আরকি তাদেরকে জানানো হবে, এতটুকুই আরকি। বাকি এখানে আমি আবারও জি বলতেছি, এখানে কোনো অর্থনৈতিক বিষয় না। জাস্ট একটা গ্রুপের মাধ্যমে আমরা সকলে অ্যাক্টিভ থাকবো এবং জি জি সকলের ওস্তাদ। কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাওয়া হবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ, জি জি। এটাই মূল আমরাও তো বিষয়। আর ওস্তাদ মানে এরকম চাচ্ছি যে প্রতিষ্ঠানের হ্যাঁ, খাতিরে জি আমরা জি জি কিভাবে আগায়া যেতে পারি, ব্যাস এইটাই, আর কোনো বিষয় না এখানে। জি ওস্তাদ, জি। জি, যেহেতু আমরা এখানে এখন ধরেন করলাম, যারা আমাদের তো ফুজালা অবশ্যই আছে, এই হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, একটা। যারা ফুজালা আছে, যারা ফুজালা আছে, তারা তো মনে করেন যে এদের মধ্যে ২ ক্যাটেগরির লোক হয়ে গেছে। এক ক্যাটেগরি হচ্ছে যে সনদ মার্কশিট পেয়ে গেছি, তো আর কি দরকার? ঠিক আছে, এতটুকুই শেষ। জি জি আ জি এ তো এখন আমরা চাচ্ছি যে, না, যারা মনে করে যে কিছুটা দরকার আছে, কিছুটা প্রয়োজন আছে এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে দেখা গেছে আমাদের জন্য সহজ সমস্যা সমাধান করা। মাসলা-মাসাইল সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অনেক সময় সমস্যায় পড়ি। আচ্ছা, তাইলে আবু ইউসুফ সাহেবের মতামতটা আমি জানতে পারলাম। আপনি জি সম্মত আছেন ওস্তাদ, জি। এবং এটা আপনি হতে পারে জি, জি। ওস্তাদ, জি ভালো। জি, জি। আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এরপর হচ্ছে এরপরে আছে আ মা আলী হুসাইন। জি, মাওলানা জি আলী হুসাইন ওস্তাদ জি। সাহেব। জি। আপনি জি কি বলেন? আমরা এই জাতীয় কিছু করতে পারি কিনা? এবং আমি আবারও বলতেছি, এখানে অর্থনৈতিক কোনো বিষয় না। এই জাতীয় কিছু করতে পারি কিনা এবং আপনাদের মালুমাত থেকে আমরা উপকৃত হতে পারি কিনা যেন প্রতিষ্ঠানের সাথে সবাই জড়িত থাকি। এমনিতে তো ফুজালা গ্রুপ মানে এই স্টুডেন্ট গ্রুপে এড থাকবেনই। কিন্তু স্টুডেন্ট গ্রুপে এড থাকলেও তো ওই গ্রুপে আমরা যারা এই সদস্যের মধ্যে আছি তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা থাকবে এবং তাদেরকে নিয়েই মাঝে মধ্যে মিটিং হবে। ঠিক আছে? জি প্রতিষ্ঠান ওস্তাদ জি। কেন্দ্রিক আরকি। জি, হ্যালো। এটা কি আপনি কি মনে করেন এটা কি হতে পারে? জি ওস্তাদ জি, খুবই ভালো একটা উদ্যোগ। এটা জি, হতে জি। পারে। জি, জি। এবং হলে কি আপনি এখানে এই গ্রুপে বা এই আমাদের সাথে কি আপনি থাকবেন? জি ইনশাআল্লাহ আমি থাকবো। জি, এইটা জি। দ্বারা আমরা খুবই বেশি উপকৃত হতে পারি, কারণ ওই একেকজন হয়তো একেক জায়গায়, আমরা এখন আছি, হয়তো ভবিষ্যতে কেউ আমাদের মধ্যে থেকে বড় বক্তা হয়ে গেল বা জি, আল্লাহ জি। তাআলা আরো হ্যাঁ, বড় হ্যাঁ। জায়গায় নিয়ে গেল। জি, জি। হ্যাঁ, তাদের দ্বারাও উপকৃত জি, হওয়া জি, জি, যাবে সবার। সেটাই। জি, জি, জি। জি, জি। শুকরিয়া, শুকরিয়া জাযাকাল্লাহ। মূলত আমরা মানে আমরা যারা ফারেগিন আছি তারা তো অবশ্যই থাকবো এবং ফারেগিন ছাড়াও যদি কেউ থাকতে চায় সেটাও থাকতে পারবে, কোনো সমস্যা না। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আ এরশাদুল্লাহ। মাওলানা এরশাদুল্লাহ নেই?
মাওলানা এরশাদুল্লাহ আছে? আচ্ছা, মনে হচ্ছে উনি নেই। তারপর হচ্ছে হযরত আলী। জি জি, ওস্তাদ জি। জি একটু আপনি আমি আপনার বিষয় তো শুনেছেন, আপনি কি বলেন? এটা কি হতে পারে কিনা? হলে তো ভালো হয় ওস্তাদ জি। জি, 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 জি। আচ্ছা, আচ্ছা। শুকরিয়া, শুকরিয়া। জি আমি এটা ভাবতেছি যে প্রয়োজনে আমি যারা এই গ্রুপে থাকবে আমি অবস্থা বুঝে তাদের যদি আগ্রহটা ভালো দেখি, ইনশাআল্লাহ আমি অবস্থা বুঝে আমি তাদের জন্য একটা এক্সট্রা কাট করব। তাদের জন্য আমরা একটা এক্সট্রা কাট করে দিব। মানে আপনি যে আমাদের এই সংগঠনের সাথে আছেন, এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক। আবারও বলতেছি এটা কোনো মানে সংগঠন ওইরকম কোনো সংগঠন না। মানে আপনি এখান থেকে ফারেক হয়েছেন, প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। ব্যাস এইটাই মূল বিষয় আরকি। আর কিছু না। প্রতিষ্ঠানের কল্যাণের দিকগুলো একটু ফিকির করা ব্যাস এতটুকুই। আর অর্থনৈতিক কোনো বিষয় না। আচ্ছা, তারপরে হচ্ছে মাওলানা মাহদী হাসান সাহেব। ওস্তাদ জি। জি, ওস্তাদ জি, জি যদি হযরত আলী, জি বলুন। মানে মাসালা বা মানে সহযোগিতার বিষয় হয়, তাহলে আমাদের যে গ্রুপটা আছে সেটা করলে ভালো হয়। যদি আপনি সংগঠন নামটা ব্যবহার করেন তাহলে অনেকে অন্য কিছু মনে করবে আর কি। না, না মাসআলা তো না। বিষয়টা যদি মাসআলা তো মাদ্রাসার হইতেছে নামে থাকে তা মাসআলা না, না, মানে নাম আমরা থাকবে মাদ্রাসার নামে। পরামর্শের জি, জি। জন্যই একজন আরেকজনের সাথে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না, পরামর্শের নাম জন্যই থাকবে যদি আমরা আপনার চাই, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা মাদ্রাসার নামে চলালে ঠিক আছে, কিন্তু যদি কোনো একটা সংগঠনের কথা বলা হয় বা সংগঠন নাম ব্যবহার করা হয় তাহলে হুম। অনেকে অনেক মানে নিবে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা অনেকে বুঝতে অনেক পেরেছি, বুঝতে পেরেছি। জিনিস বুঝবে, জি, জি। উল্টাপাল্টা বুঝতে পারে। জি, 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 জি। জি, সংগঠন সুন্দর কথা বলেছেন। শব্দটা একটু অন্যরকম। জি, 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 জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে জি পেরেছি। জি, শুকরিয়া সুন্দর কথা বলেছেন। অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো ঠিক আছে সমস্যা নাই। আমরা মাদ্রাসার নামেই রাখবো। ঠিক আছে? আমরা যদি মাদ্রাসাতুর রহমান পূর্ণ নাম দিতে হয় আমরা পূর্ণ নাম দিব। আর যদি পূর্ণ নাম না দিয়ে শুধু আর রহমান দিতে হয় আমরা আর রহমান দিব। আর রহমান ছাত্র ফোরাম বা এই জাতীয় কিছু একটা যদি যেটা আপনারা যেটা মুনাসেব মনে করেন আপনারা গ্রুপে আপনারা এটা দিবেন। আচ্ছা এটা গেল। তারপরে মাওলানা মাহদী হাসান সাহেব আপনি বলেন। জি ওস্তাদ জি, করা যায়। জি, জি। করলে তো ভালোই হয়, তাই না? জি জি জি, এটা অবশ্যই জি। ভালো হয়। এটা এক আপনার জায়গা কাছ থেকে থেকে ফাইল করা পরামর্শ অন্য নেওয়া জায়গায় আরকি থাকে। এতটুকুই। মাঝে মধ্যে দেখা গেছে আমরা যদি আপনাদেরকে দাওয়াত করি, ঠিক আছে? দাওয়াত জি করলে দাওয়াতের জন্য টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে? এটা তো আর কোনো বিষয় না। আপনারা এমনিতে ওস্তাদ এসে জি, দাওয়াত খাইয়ে আপনি ঠিক আছে? ওস্তাদ জি, বুঝতে পারছেন? ওস্তাদ জি, আপনি বারে বারে টাকার বিষয় বইলা বইলা না করতেছেন। অনেকে টাকার বিষয়টা ফিকির করে। এজন্য বারবার বলতেছি। আচ্ছা ঠিক আছে তারপরে মাওলানা মাহদী হাসান গেল। তারপরে ৩৫ নাম্বার দাখিলা আল আমিন খয়রি। জি উস্তাদ জি, এটা খুবই ভালো একটা উদ্যোগ। জি, জি। শুকরিয়া জাযাকাল্লাহ। আ আমি দেখি এটার জন্য আমি আপনাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা। এক্সট্রা কোনো কিছু যারা এখানে ইনশাআল্লাহ থাকবে। এটা এক্সট্রা কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা। তারপরে হচ্ছে আ আ ৫, ৬ লামিন খৈরি তারপরে খুরশেদ আলম, মাওলানা খুরশেদ আলম। মাওলানা খুরশেদ আলম। মাওলানা খুরশেদ আলম মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আমার আসসালাম। জি। যেটা করা করা ভালো, এটাতে প্রতিষ্ঠানেরও কল্যাণ হবে, আমাদেরও কল্যাণ হবে। বিভিন্ন সময় জি, বিভিন্ন জি। বিষয়ে আমরা পরামর্শ করতে পারবো। করা যায় ইনশাল্লাহ। জি, শুকরিয়া, শুকরিয়া। তারপর হচ্ছে মাওলানা সাকিবুল ইসলাম সাহেব। সাকিবুল ইসলাম সাহেব। জি, জি বলুন। অনেক সময় হয়ে যাচ্ছে। একটু দ্রুত বললে ভালো হয়। আপনি তো লাইনে এসে আবার চলে যাচ্ছেন। হচ্ছে তুফাইল আহমদ সাহেব। মাওলানা তুফাইল আহমদ। লাইন দিয়ে মনে হয় ঘুমাইছে। আল্লাহ হেফজা আল্লাহ খানা জানে। পড়েন তো। আল্লাহ। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা ইউসুফ মাহমুদ সাহেব আপনি কি বলেন?
এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হুজুর। এটা তো প্রাতিষ্ঠানিক বা আমাদের একটা ঐক্য থাকার একটা মাধ্যম। জি, জি, আর এইটাই আমি মানে যেটা ঐক্যতা। সব জি, জি। ঐক্য থাকার মাধ্যম। আর দেখা গেছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফর করি। দেখা গেছে আপনি ময়মনসিংহ বা বরিশাল এমন জায়গায় গেলেন, আপনি গেলেন বা আমরা গেলাম, আমাদের সাথী ভাই থাকলো বা আপনার স্টুডেন্ট থাকলো, গ্রুপে দিলাম, দিয়ে দিলেন একটা এসএমএস, আর ওই জায়গায় আছি, কোনো সাথী ভাই থাকলে একটু কি দেন, তাহলে একটা সাথী ভাই থাকলো ওই জায়গায় গেলে আমাদের একটা উপকার হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটাই মূলত এটাও এই একটা, কাজগুলোর জন্য। জি, জি, জি। জি, জি। এইটার জন্যই মূলত যেমন আরকি হুজুর আমরা। আমি জামালপুর, আমার বাসা হলো দেশে বাড়ি জামালপুর, আপনি কোথাও কখনো জামালপুর গেলেন, হ্যাঁ, আমি আপনি একটা এসএমএস দিলেন আমি জামালপুর আছি, হুম, কেউ হুম। কি আছেন, এই যে কিছুদিন দেখবো আগেই আমি জামালপুর মাস আছি ২ এক আগে আপনি গিয়ে গেলেন। আসছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমি গেলাম, একটু জামালপুর দেখা আমার করলাম। ওস্তাদ জি, আমার বাড়ি জামালপুর, আবু ইউসুফ আসবেন ইনশাল্লাহ, দাওয়াত রইল। ও আচ্ছা, আচ্ছা। আমি কখনো জামালপুর স্টেশনে যাই নাই। আমি এইবার যেকোনো একটা কারণেই হোক জামালপুর স্টেশনে যাওয়া হইছে। ঠিক আছে? আমি জামালপুর সারা জীবন শুধু নামই শুনছি। কোনো সময় ওইদিকে যাওয়া হয় নাই। আচ্ছা, আমার যাই দেশে হোক বাড়ি সমস্যা নেই। জামালপুর। আবু আবু ইউসুফ ভাই কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মেলান্দ, মেলান্দ, জামালপুর মেলান্দ। আচ্ছা, আমারটা ইসলামপুর, আরেকজন আছে বকশীগঞ্জে। জি জি, ও আচ্ছা, শাহাদাত যাক ভাই, কাছাকাছি। মাশাআল্লাহ। শাহাদাত ভাইকে তো আমি ভর্তি করেছিলাম, বুঝলে ও করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমারে আচ্ছা। করছে তুফাইল ভাই। ও যাক যাক মাশাআল্লাহ। মাশাআল্লাহ। যাক, তুফাইল আহমদ সাহেব হয়তো মনে হয় ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাইলে আচ্ছা, এই বিষয়টা গেল। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা আমরা আরো আমাদের যারা উস্তাদরা আছেন ওনাদের সাথে একটু পরামর্শ করে দেখি কিভাবে এটা করা যায়, এবং এটা ইনশাআল্লাহ আমরা ওইভাবে করার চেষ্টা করব। আচ্ছা, এটা গেল। তারপরে দেখি আর কোনো বিষয় আছে কিনা। আচ্ছা, আরেকটা সর্বশেষ বিষয় আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, এবং আপনারা আশা করি সকলে এটা মানবেন। এরপর ইনশাআল্লাহ দরস শেষ করে দিব। অনেকক্ষণ হয়েছে, আপনারা অনেক সময় আজকে দিয়েছেন। সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমি এটা আপনাদের জন্য শুধু বিশেষভাবে রাখতে চাচ্ছি, এবং যদি বিগত বছর কেউ আপনারা থাকে সেক্ষেত্রে ভিন্ন হিসাব। আমি চাচ্ছি যে আ আমাদের যেই তাফসিরের কোর্সটা আছে সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ এই কোর্সে থাকতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জন্য আ মানে আমরা অনুষ্ঠানের দিন যদি আপনারা কেউ এই কোর্সে থাকতে চান, আপনারা আমাদের কোর্সের শিটগুলো আছে। শিটগুলো আপনারা পড়বেন, মোতালা করবেন, আপনারা দেখবেন। যদি মনে করেন যে না, ভালো বা কোর্সটা করলে ভালো হয়, আপনারা থাকতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু আপনাদের জন্য আমি একটা বিশেষ অপশন রেখেছি, যেটা হচ্ছে আপনাদেরকে আমি কোর্সের শিটটা ফ্রিতে দিয়ে দিব। একদম ফ্রিতে। কোর্সের ২৬০০ পৃষ্ঠার শিট, প্রায় ২০ সাবজেক্টের শিট ফ্রিতে দিব, এবং কোনো ধরনের পেমেন্ট করা লাগবে না। পিডিএফ ফাইলটা ফ্রিতে দিয়ে দিব। আর যদি প্রিন্ট ফাইল নিতে চান, সেক্ষেত্রে হয়তো পেমেন্ট করা লাগবে আরকি। প্রিন্ট ফাইলটার দাম ৳২,০০০ পড়বে। কিন্তু পিডিএফ ফাইল আমরা তেমনি ৳১,০০০, কিন্তু আমি ৳১ রাখবো না আপনার কাছ থেকে। আপনাদের শুধু আপনাদের জন্য, অন্য ব্যাচের জন্য নয়। অন্য ব্যাচের জন্য হয়তো 50% করে দিব, কিন্তু এটা শুধু আপনাদের জন্য। একদম পুরো ফ্রিতে পিডিএফ ফাইলটা, মানে দর্সের যেই কিতাবাদি আছে এটা আপনাকে ফ্রিতে আমরা প্রোভাইড করব। আপনি এটা এমনিতেই নিতে পারেন। কিন্তু আপনি নিবেন, পরে ক্লাস করবেন না, এরকম কিন্তু হতে পারবে না। এজন্য আপনাকে ভর্তিটা কনফার্ম করতে হবে। ভর্তিটা যদি আপনি কনফার্ম করেন, হ্যাঁ? এবং ভর্তিটাও কি, আপনি যদি অনুষ্ঠানের দিন ভর্তি হন, তাইলে ভর্তিও আপনার 50%, মানে আমরা যদি ৳১১০০ ভর্তি রাখি, সেক্ষেত্রে ফরম সহ ৳৫৫০ আপনি অনুষ্ঠানের দিন ভর্তি হয়ে গেলে এটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি অনুষ্ঠানের দিন আপনি টাকা পেও না করেন, তাও সমস্যা নাই। কিন্তু আপনি যদি ফর্ম ফিল আপ করে যান এবং সিট, তবে সিট নেওয়ার জন্য ভর্তি কনফার্ম করতে হবে। আর যদি টাকা পেমেন্ট করে, আর যদি আপনি টাকা পেমেন্ট না করেন, তাইলে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু আমরা আপনাকে সিট পরবর্তীতে দিয়ে দিব। কিন্তু এখানে একটা মাসলা আছে। মাসলা বলতে এখানে সমস্যাটা হচ্ছে এই সিটগুলো অনেক বড়। মানে আপনি তো বুঝেন ২৬০০ পৃষ্ঠা, মানে মোটামুটি বিশাল বড়। আপনার ২৬০০, হ্যাঁ, হ্যাঁ, ২০ টা মনে হয়, মানে আপনার ২০ টা সাবজেক্ট তো অনেক বড়। মানে আপনাকে এটা যদি আমরা WhatsApp এ দেই, অনেক টাইম লাগবে, অনেক কষ্ট। দেওয়া অসম্ভব কিছু না, অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। তাইলে এখন প্রশ্ন যে হতে, আপনারা যখন কোর্স করাবেন তখন কিভাবে দিবেন? তখন দিব আমরা যেদিন যে ক্লাসটা করাবো ঐদিন শুধু ওইটা দিব। একসাথে কাউকে দিব না। তো আপনাদেরকে আমি চাচ্ছি শুধু আপনাদের জন্য, আমি আবার বলতেছি, আমি চাচ্ছি যে আপনাদেরকে ওই শীটটা ফ্রিতে দিতে, পুরো শীটটা, যেটা আমরা অনেক মেহনত করে করছি। তবে এর জন্য শর্ত হচ্ছে আপনারা তাফসিরে যদি ভর্তি হন, এবং যদি অনুষ্ঠানের দিনে ভর্তি হন, 50%, মানে ৳৫৫০ পেমেন্ট করে যদি ভর্তি হন, তাহলে শীটটা ফ্রিতে দিয়ে দিব। আর যদি অনুষ্ঠানের দিন পেমেন্ট না করে জাস্ট ফর্ম ফিল আপ করে যান, সেই ক্ষেত্রেও আমরা শীটটা দিব, কিন্তু পরবর্তীতে যখন আপনি অনুষ্ঠান তাফসিরের পেমেন্টটা করবেন ওই দিন।
আর শীটটা আমরা আপনাদেরকে ফ্রিতে দিব। এখন কথা হচ্ছে, এই শীটটা যদি পুরোটা নিতে চান তখন আপনার একটা মেমোরি কার্ড লাগবে অথবা পেন ড্রাইভ লাগবে। যদি মেমোরি কার্ডও না থাকে, পেন ড্রাইভও না থাকে, তাহলে অন্ততপক্ষে আপনার যে অ্যান্ড্রয়েড ফোন, ওই ফোনটা আপনি নিয়ে আসবেন। ওই ফোনটা তো অবশ্যই আপনার সাথে থাকবে। আপনাকে ওই ফোনের মধ্যেই শীটটা দিয়ে দিতে পারবো। ওটা দিতে অনেক সময় লাগবে। এখন যাদের এই প্ল্যান থাকবে যে আমি তাফসিরে থাকবো এবং ইনশাল্লাহ আমি যে হুজুরে যে অফারটা দিয়েছে এটা গ্রহণ করব, তাইলে তারা বলবো আপনারা আগে আগে এসে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি আপনাদের শীটটা মানে পেন ড্রাইভ থেকে বা ল্যাপটপ থেকে আপনাদেরকে মোবাইলে দিয়ে দিব। ঠিক আছে? তবে মোবাইলে সরাসরি শীটটা নেওয়ার জন্য শুধু একটাই শর্ত, সেটা হচ্ছে যে ভর্তি ওই দিন কনফার্ম করা লাগবে। যদি ওই দিন ভর্তি কনফার্ম করেন তাহলে আমি শীটটা আপনাদেরকে এমনিতেই দিয়ে দিব, এমনিতেই। এবং এটা শুধু আপনাদের জন্য, অন্য ব্যাচে আমি এই নিয়ম করব না। অন্য ব্যাচে বলে দিব যে আপনাদের 50% করে ছাড়। কিন্তু শুধু আপনাদের জন্য আমি নিয়ত করছিলাম যে এটা যে কেন করছি এটা আপনাদেরকে বলবো না। মানে আপনাদের জন্য এই অফারটা কেন দিছি এটা আপনাদেরকে বলবো না। এটা কোনো একটা কারণে আপনাদেরকে অফারটা দেওয়া হয়েছে। কিন্তু অন্য অন্য ব্যাচের জন্য এই অফার না। অন্য ব্যাচের জন্য আমরা 50% ছাড়, অর্থাৎ ভর্তি 50% ছাড় এবং সিটের যে ফি আছে ১,০০০ টাকা ফি, ওইটারও 50% ছাড়। মানে ৫০০ করে ১,০০০ টাকা সিট পাবে এবং ভর্তি। কিন্তু শুধু আপনাদের জন্য শুধু ভর্তির 50% আর সিট ফ্রিতে পাবেন। এটা আপনাদেরকে দেওয়া হয়েছে এই সুযোগটা। এবং কেন দেওয়া হয়েছে সেটা বলবো না, বাকি আপনাদের একটা দিকে খেয়াল করে এটা দেওয়া হয়েছে। সব বিষয় বলতে নেই। জি, তো এই বিষয়ে আপনারা আশা করি। জি, মাওলানা খুরশিদ আলম সাহেব, আপনি কিছু বলবেন? জি জি, আমি বলতে চাচ্ছি কি যে তাফসিরের যে কোর্সটা শুরু হবে, জি কত তারিখ থেকে শুরু হবে? এটা কি জানুয়ারি থেকে হবে না রোজার পর? জি না, রমজানের পর থেকে হবে। আমাদের ইফতার ব্যাচের সাথে এটা চলবে। ইফতার সাথে চলবে এটা না? জি 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 আচ্ছা। জি জি ইনশাল্লাহ আপনারা যদি প্রিন্ট ফাইল নেন সেক্ষেত্রে ২,০০০ টাকা লাগবে। এখন প্রিন্ট ফাইল না নিয়ে পিডিএফ ফাইল দিয়ে পড়তে পারেন। এখানে অনেক বিষয় আছে, আপনারা হয়তো শীটটা দেখলে বুঝবেন। আপনারা একটু আগে আগে আইসে পড়েন, শীটটা থাকবে অনুষ্ঠানের দিন, আপনারা একটু শীটটা মোতালা করেন। অনেক সুন্দর সুন্দর বিষয় এখানে আমরা দিয়ে দিছি। ঠিক আছে? অনেক অনেক ঘটনা, কোরআনের অনেক ঘটনা, মানে অনেক মানে এমন এমন ঘটনা যেগুলো আপনারা জীবনেও শুনেন না, এমন এমন ঘটনাও আছে। বিশেষ করে আল ইসরাঈলিয়াতুল মুযুয়াত, এই 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 সবকটা বানাইতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে আর রাত জাগতে হয়েছে। তো যাই হোক, অনেক দিনের পরিশ্রম, ৬ মাস ১ বছরের মেহনতের ফল হচ্ছে এই শীট। এই শীটটা বাংলাদেশে কোথাও তাফসির কি এরকম শীট আকারে করে নাই। আমরাই প্রথম আমার যতটুকু জানা মতে আমরাই প্রথম এই শীট আকারে করেছি। এবং এটাকে আমরা আরও কিভাবে সমৃদ্ধিশালী করা যায়, সব দিক থেকে আমরা এই বিষয়টাকে দেখবো আর কি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রত্যেকেই, কেউ যেন বাদ না যায়। আমি চাই প্রত্যেকেই আপনারা এই 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 অফারটা নিয়ে নেবেন, প্রত্যেকেই। ঠিক আছে? বিশেষ করে আমি তো কিছু স্টুডেন্ট আছে, অবশ্যই তাদেরকে বলবো আপনারা থাকবেন অবশ্যই। প্রত্যেকেই অফারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের সর্বশেষ রিকোয়েস্ট থাকবে। আর আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারেন। জি, তাহলে দরজটা এখানেই শেষ করে দিচ্ছি। হাজিরা দিবেন, হাজিরা দিয়ে আমরা দরজটা শেষ করে দিব। আহ, সারা বছর যত যা কিছু ভালো হয়েছে তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আর যা কিছু খারাপ হয়েছে তার জন্য আমরা তওবা ইস্তেগফার করি। আল্লাহ তাআলা যেন সামনে থেকে আমাদের ভুল ত্রুটিগুলো এগুলো মোচন করে দিয়ে ভালো কাজগুলো যেন আরো বাড়িয়ে দেন। আমিন। আচ্ছা, আব্দুল বাসির ফারুকী নাই, তারপরে মুস্তাহিদ আদনান নাই, তারপরে হচ্ছে খুরশেদ আলম আছেন, লাব্বাইক খুরশেদ আলম, জি, তারপরে হচ্ছে আবু ইউসুফ। লাব্বাইক। লাব্বাইক উস্তাদ জাসি। আচ্ছা, তারপরে সাকিবুল ইসলাম। লাব্বাইক উস্তাদ জাসি। শাহাদাত হোসেন আছেন, মাহাদি হাসান, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। আব্দুর রহমান সিরাজি, লাব্বাইক উস্তাদ জি। আলী হুসাইন, লাব্বাইক উস্তাদ জি। ইরশাদুল্লাহ, ইরশাদুল্লাহ নাই,
মাসুম বিল্লাহ, আল আমিন, তুফাইল আহমদ, তুফাইল আহমদ নাই। উস্তাদ জি। আচ্ছা, তারপরে 35 নাম্বার আল আমিন, উস্তাদ জি। ইউসুফ মাহমুদ, তারপরে মুনিরুল ইসলাম, হজরত আলী আছে? হাজারা দিয়ে দিয়ে চলে গেছে মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো ইনশাল্লাহ পরীক্ষার হলে দেখা হবে। ইনশাল্লাহ যদি কখনো প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদেরকে আবার ডাকা হবে। সকলে ইনশাল্লাহ আসবো। জি, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।